প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে এডমিশন ভার্সিটি এডমিশনের লেকচার 3 ভেক্টর অধ্যায় নিয়ে কথা বলবো। তো আর এর আগের লেকচারগুলোতে আমরা একটা লেকচারে ভেক্টরের প্রাথমিক আলোচনা করেছি, দ্বিতীয় লেকচারে আপেক্ষিক বেগ, নদী পারাপারের ম্যাথগুলো করেছি। আজকে আমরা ভেক্টর গুণ টপিকটা নিয়ে কথা বলবো। তো তোমরা যারা আগের দুইটা ক্লাস করো নাই, অবশ্যই ক্লাস দুটো করে নেবা এবং মনে রাখবা যে আমরা এবারের এডমিশনের ফুল ফিজিক্স কোর্স আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তোমরা হয়তো বা বুঝতে পারছো না ক্লাসগুলো কতটা ইম্পর্ট্যান্ট, বাট এই ক্লাসগুলোর নোট শুধু রাখো। নোটগুলো রাখার পরে যখন তোমরা পরীক্ষা দিবা জাস্ট মিলাই নিবা যে কতগুলো তোমাদের কমন আসছে, এবং তোমাদের বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন যে বইগুলো আছে, বিভিন্ন এডমিশনের বইগুলো, এগুলো পড়তে গিয়ে তোমাদের যে ম্যাথগুলোতে প্রবলেম হতে পারে সেগুলোও কিন্তু আমরা এখানে আলোচনা করা আছে। তো এখন সরাসরি আমরা লেকচারে চলে যাই, কথা বাড়াবো না। দেখো, ভেক্টর গুণ থেকে আমাদের আগে কিছু বিষয় জানতে হবে যে আমরা দুইটা ভেক্টর রাশি যখন গুণ করি, এই দুইটা ভেক্টর রাশি কিন্তু সমজাতি হওয়ার প্রয়োজন নেই। জাস্ট ভেক্টর রাশি হলেই আমরা তাদেরকে গুণ করতে পারবো। তো আমাদের ভেক্টর গুণ দুই প্রকার। ভেক্টর গুণ কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলি আমরা স্কেলার গুণন, যেটাকে ডট গুণনও বলা হয় ডট চিহ্নের কারণে। আরেকটা হলো ভেক্টর গুণন বা ক্রস গুণন, এটাকে বলা হয় ডট প্রোডাক্ট, এটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। তো স্কেলার গুণনের বৈশিষ্ট্য হচ্ছে যে স্কেলার গুণন, এটা গুণফলটা হবে স্কেলার রাশি। আর এখানে যে থেটাটা দেখতে পাচ্ছ, এ আর বি এর মধ্যবর্তী কোণ, এটা 0 থেকে 180-র মধ্যে আমাদেরকে রাখতে হবে। আর স্কেলার গুণন বিনিময় সূত্র মানে, অর্থাৎ তুমি এ ডট বি করলে যে রেজাল্ট পাবা, তুমি বি ডট এ করলেও সেম রেজাল্ট পাবা। এটাকে বলি আমরা যে বিনিময় সূত্র মানে। তাহলে আমরা এর আগের দিন দেখেছিলাম ভেক্টর যোগ বিনিময় সূত্র মানে। আবার এখন আমরা দেখতে পাচ্ছি স্কেলার গুণনও বিনিময় সূত্র মানে। ওকে, এরপর আসো ভেক্টর গুণ। ভেক্টর গুণ করার পর যে রেজাল্টটা পাবা সেটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। এটার ক্ষেত্রেও কোণের মানটা আমরা 0 থেকে 180-র মধ্যে রাখবো। ভেক্টরের যে গুণফল সেটা গুণ্য আর গুণক উভয়ের সাথে সমকোণে থাকে। এটা খুব ইম্পর্ট্যান্ট কথা। তুমি ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশি গুণ করলা, ভেক্টর গুণন করলা, যে রেজাল্টটা পাবা সে রেজাল্টের যে দিক হবে, এই দিকটা এর সাথেও লম্ব, এর সাথেও লম্ব, দিকটা এর সাথেও লম্ব, এর সাথেও লম্ব হবে সব সময়। ধরো এ ভেক্টর এইদিকে, বি ভেক্টর এইদিকে, আমাদের গুণফল যেটা সেটা এমনভাবে হবে যেটা এর সাথেও লম্ব, সেটা এর সাথেও লম্ব। আচ্ছা, গুণফলের দিক নির্ণয় করা হবে ডান হাতি স্ক্রু নিয়ম দিয়ে। গুণফলের দিক আমরা কিভাবে বের করবো? ডান হাতি স্ক্রু নিয়ম দিয়ে। মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এখন তোমাকে বলা হলো এর এ ক্রস বি বের করো, এ ক্রস বি বের করো। তো এর মান তো কিছু একটা বের হবেই। তো এর দিকটা কেমন হবে? তোমাকে এখানে একটা স্ক্রু রাখতে হবে এর সাথে আর বি এর সাথে লম্বভাবে। তারপরে স্ক্রুটাকে যেহেতু এ ক্রস বি করছো, এ থেকে বি এর দিক ঘুরাইতে হবে। তাহলে স্বাভাবিক স্ক্রু ভেতরে ঢুকবে, তাহলে দিকটা হবে লম্বভাবে ভেতরের দিক ঢুকে যাবে। আর তুমি যদি বি ক্রস এ করো, বি ক্রস এ করো, তো মান তো আবার কিছু একটা পাবা। দিকটা কেমন হবে? তাহলে এবার স্ক্রু রেখে বি থেকে এর দিক ঘুরাবা, বি থেকে এর দিক ঘুরাবা। তাহলে দিকটা হবে আগে ভিতরের দিক ছিল, এবার বাইরের দিক। তো এটাকে যদি আমরা সি বলেছি, এটার দিক হবে -সি। তার মানে এ ক্রস বি যদি ভিতরের দিক হয়, বি ক্রস ই কি হচ্ছে? বাইরের দিকে হচ্ছে। তাহলে এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এ ক্রস বি আর বি ক্রস এ, এরা কিন্তু মান দুইটার সেম, ঠিক আছে? এদের মান সেম, খেয়াল রাখবা, এদের মান কি সেম, বাট এদের দিক সেম না হওয়ার কারণে আমরা এটাকে সরাসরি ইকুয়াল লিখতে পারছি না। তো এখান থেকে একটা কথা বলা হবে যে ক্রস গুণফল
ক্রস গুণফল যেটা সেটা মানে বিনিময় সূত্র মানছে না, ঠিক আছে। এ ক্রস বি যা আসছে বি ক্রসে তাই আসছে না, মান সেম আসলেও দিকটা কিন্তু সেম আসছে না। আচ্ছা, এজন্য বলা হচ্ছে যে বিনিময় সূত্র মানে না। এই যে বিষয়গুলো এগুলো এমসিকিউ এ থিওরিটিক্যালি দিয়ে দিতে পারে। আরেকটা বিষয়, তুমি যখন একটা স্কেলার আর একটা ভেক্টর গুণ করবা, একটা স্কেলার এবং একটা ভেক্টর রাশি গুণ করবা, তখন গুণফলটা কিন্তু অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। যেমন আমরা এফ সমান এম এ লিখি, তাহলে একটা স্কেলার আর একটা ভেক্টর যদি আমরা গুণ করি, গুণফলটা কি আসবে? সব সময় একটা ভেক্টর রাশি আসবে, এমসিকিউ দিতে পারে। আচ্ছা, এখন আমরা ছোট ছোট কিছু বিষয় দেখি। এ আর বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। এ আর বি এর ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। এ ক্রস বি আর এ ডট বি এর অনুপাত বের করো। তাহলে এ ক্রস বি এ ডট বি, তো এ ডট বি এর বেলায় এভাবে মানটা দেওয়ার প্রয়োজন নেই। এ ডট বি এর বেলায় মানটা দেওয়ার প্রয়োজন নাই, মানে এখানে মডুলাস দিছে, মডুলাসটা দেওয়ার প্রয়োজন নাই, তারপর দিছে প্রশ্নে। তো এ ক্রস বি এর মান কত? এ বি সাইন থেটা, আর এটা হচ্ছে এ বি কস থেটা। মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, এ বি আউট, সাইন 45 কস 45। তো সাইন 45 এর মান 1/√2, কস 45 এর মানও আলহামদুলিল্লাহ সাইন 45 এর মান যত, কস 45 এর মানও তত, সো রেজাল্টটা হবে 1। তাহলে অনুপাত কত? 1:1 বলতে পারি আমরা। 1:1 হচ্ছে আমাদের অনুপাত। ওকে, এবার বলছে, এটা মানে এমসিকিউ ডিরেক্ট দিয়ে দেয় যে এ প্লাস বি আর এ মাইনাস বি হলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান যদি ইকুয়াল হয় তাহলে মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, তাহলে এ প্লাস বি দুই পাশে যদি আমি স্কোয়ার করে নিই জিনিসটাকে, যদি স্কোয়ার করে নিই এভাবে, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ ডট বি। এ ডট বি লিখছি কেন? আচ্ছা, এ ডট বি না লিখি আমরা, দেখো এটা কিন্তু ভেক্টর যোগ, ভেক্টর যোগ 2ab cos θ আসে, মনে আছে? দুইটা ভেক্টর যোগ করার সময় যখন মান বের করি 2ab cos θ আসে, 2ab cos θ। আর স্কোয়ার আর এই যে মান বের করার সময় একটা রুট থাকে না, ওই রুট আর স্কোয়ার কেটে গেছে। এ মাইনাস বি মানে কি? দুইটা ভেক্টরের বিয়োগফল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos θ। কারণ যোগফলের বেলায় প্লাস আসে, বিয়োগফলের বেলায় মাইনাস আসে। তো দুই পাশ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দাও, 2ab cos θ কে এই পাশে নিয়ে আসো, তাহলে 4ab cos θ ইকুয়াল টু 0। তাহলে cos θ ইকুয়াল টু 0, ab তো পাশে বাদ দিলে 0 হয়ে গেল। তাহলে cos θ ইকুয়াল 0, তো থিটা হচ্ছে 90 ডিগ্রি। ভালো করে মনে রাখবা, থিটা হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো এই প্রশ্নের সাথে সম্পর্কিত একটা প্রশ্ন, যে এ আর বি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, যেখানে এ প্লাস বি আর এ মাইনাস বি ইকুয়াল। তাহলে সামান্তরিকটা দেখতে কেমন? এ আর বি এর মান সমান, তাহলে এ আর বি দুই বাহুর মান সমান। আবার বাহুগুলো কিভাবে আছে? এই কন্ডিশনে, মানে 90 ডিগ্রি অবস্থা। এই কন্ডিশন মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে বাহুগুলোর মান সমান, বাহুগুলোর মান সমান, কোণ আবার 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই একটা কি? বর্গ। এটা অবশ্যই একটা বর্গ। আচ্ছা, একটা কণার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করেছো, ফলে প্রাথমিক অবস্থান থেকে এখান থেকে সে এখানে চলে গেছে, কৃত কাজ কত? কাজ বের করতে বলেছে। কাজ বের করার সূত্র কি? ডাব্লিউ সমান এফ ডট এস, ঠিক আছে? ডাব্লিউ সমান এফ ডট এস। আচ্ছা, তো এফ এর মান ডিরেক্ট দেওয়া আছে, বাট সরণটা ডিরেক্ট দেওয়া নেই। সে এখান থেকে এখানে এসেছে,
তো আমরা এর আগের ক্লাসে লেকচার 1-এ আমরা সরণ ভেক্টর বের করা শিখেছিলাম। তো এটা আদি অবস্থান, এটা শেষ অবস্থান। সরণ কিভাবে বের করব? সরণ বের করব S2 মাইনাস S1, মানে শেষ অবস্থান থেকে আদি অবস্থান। শেষ অবস্থান কোথায়? এখানে আসছে। তাহলে 12i প্লাস 15j প্লাস 8k মাইনাস এই আইজেকের উপর টুপি হবে, টুপি দিয়ে দিও, 2i 3j 5k, 2i প্লাস 3j মাইনাস 5k। ওকে, তাহলে 12 বিয়োগ 2 10i প্লাস 15 বিয়োগ 3, তাহলে 12j, 8 মাইনাস মাইনাসে প্লাস, 8 5 13k। এই যে সরণ আমরা পেয়ে গেলাম। তাহলে পরীক্ষায় অনেক সময় সরণ ভেক্টর সরাসরি চাই, আবার অনেক সময় এরকম কাহিনীর মধ্যে ঢুকায় দেয়। তাহলে আমাকে বল দেওয়া আছে, আমাকে বলছে কাজ কত। তো কাজের নর্মাল সূত্র আমরা জানতাম, ডাব্লু সমান এফএস কস থেটা। এফএস কস থেটার পরিবর্তে আমরা ডট গুণন দিয়ে লিখতে পারি, এই যে এবি কস থেটার মতো। তাহলে এফ ডট এস, এফ কত এটা, এস কত এটা। তাহলে এই দুই ভেক্টরকে ডট গুণ করতে হবে। ডট গুণ কিভাবে করে? এর আয়ের সহগ আর এর আয়ের সহগ গুণ করে। তাহলে 50 প্লাস 2 দিয়ে 12 গুণ করো, 24, 3 দিয়ে 13কে গুণ করো, 3 13 39, মাইনাস প্লাসে মাইনাস। তাহলে 50 থেকে 39 বাদ দিলে 11, 50 থেকে 39 বাদ দিলে 11, 11 আর 24 মিলে হবে 35। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 35। আর একক যেহেতু নিউটন দেওয়া আছে, সেটাকে আমরা জুল এককে ঘোষণা করতে পারি, কারণ এটার একক দেখতে পাচ্ছি না, এটার এককও মিটারেই হবে হয়তো বা প্রশ্নে দেওয়া থাকবে। সে অনুযায়ী আমরা কাজের একক পাইলাম জুল। আচ্ছা, এটা অঙ্ক তো আমরা একটু আগে করলাম, এটা অঙ্ক আর করছি না। আচ্ছা, এফ দেওয়া আছে, আর দেওয়া আছে, এফ দেওয়া আছে, আর দেওয়া আছে, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ দেওয়া আছে, ভেক্টর গুণ নির্ণয় করতে বলছে। এটি কোন রাশি নির্দেশ করে? আচ্ছা, খুব মজার একটা প্রশ্ন, যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এদেরকে প্রথমে ভেক্টর গুণ করতে বলছে। তো ভেক্টর গুণ বলতে আমরা এফ আর ক্রস এফ এভাবে করতে পারি। ভেক্টর গুণ যেহেতু করছি, ভেক্টর গুণ করতে বলেছে, এটার মান যদি বের করি আমরা, মানটা কি হবে? আর এফ সাইন থেটা। এখানে একটা ছোট্ট একটা মিস্টেক করেছে প্রশ্নে, এটা যেখান থেকে আমরা তুলেছি প্রশ্নটা, যে জায়গা থেকে, সেখানে এরকম ছিল, ভেক্টরের উপরে তীর চিহ্ন দেওয়া আছে কিন্তু দিক নাই, তীর চিহ্ন দেওয়া আছে কিন্তু দিক নাই। তাহলে এটাকে তীর চিহ্ন দেওয়া উচিত হয়নি, অথবা এভাবে তারা মডুলাস দিতে পারত। তো যাই হোক, আমরা মান ধরেই করছি। তাহলে আর এর মান হচ্ছে 4, এফ এর মান হচ্ছে 12, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 4 12 48, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে 24 √3। আচ্ছা, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। আমরা পরের প্রশ্ন, আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল, এটি কোন রাশি নির্দেশ করে? তোমাদের মনে আছে কিনা? এটা কিন্তু টর্ক। ব্যাসার্ধ ভেক্টর আর বল ভেক্টর যদি আমরা ক্রস গুণ করি, তাহলে সেটা হবে টর্ক। তাহলে এটা টর্ক নির্দেশ করে। যে টর্কের মান হচ্ছে এটা। ওকে, 2 কেজি ভরের একটা গতিশীল কণার গতি বেগ দেওয়া আছে, অবস্থান ভেক্টর দেওয়া আছে, কৌণিক ভরবেগ চেয়েছে। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ আমরা কিভাবে জানি? আর ক্রস পি। তোমরা জানো এল সমান আই ওমেগা, কৌণিক ভরবেগ মানের দিক, মানটা শুধু আই ওমেগা। তো আই মানে কি? এম আর স্কোয়ার ওমেগা, এম আর আর ওমেগা। তাহলে এম আর ভি, তাহলে আর এম ভি, আর এম ভিকে আমরা একসাথে পি বলি, আর পি।
তাহলে কৌণিক ভরবেগ আমরা এভাবে বের করতে পারি। আর কৌণিক ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, সো ভেক্টর আকারে এভাবে আরপি বা আরপি সাইন থিটা। তাহলে আর ক্রস পি মানে হলো এম ভি, তো এমটাকে আমরা বাইরে নিয়ে আসি, আর ক্রস ভি। তাহলে আর এবং ভিকে আমাদের কি করতে হবে, ক্রস গুণ করতে হবে। তো সাইডে করে নিই, ক্রস গুণ তো আমরা করতে পারি। আগে নির্ণায়ক সাজিয়ে নিতে হবে। নির্ণায়কটা হচ্ছে, তাহলে আগে আই জে কে দিয়ে নিই, তারপর হচ্ছে আর এর সবগুলো দিব 1 1 0 3 3 -2। তাহলে আই নিলাম, এটা তোমরা জানো, এটা না করলেও চলতো। তাহলে -2 -0 -j নিলাম। আমি দেখো আই জে কের উপরে টুপি চিহ্ন দিচ্ছি না, এটা তোমাদের যে যদি এমসিকিউ হয়ে আসে তা তোমাদের এই টুপি চিহ্ন নিয়ে ভাবার দরকার নাই, টাইম ওয়েস্ট করার দরকার নাই। আর যদি লিখিততে আসে তাহলে অবশ্যই টুপি চিহ্নগুলো দিতে হবে। জে নিলে এ লাইন বাদ, তাহলে -2 আবার 0 প্লাস কে যদি নিই 3 -3 তাহলে আবার 0, তাহলে -2i প্লাস 2j, এটা তো 0 হয়ে গেল। তাহলে এম এর মান কত ছিল প্রশ্নে, 2। আর আর ক্রস ভি কত পাইলাম, -2i প্লাস 2j, তাহলে -4i প্লাস 4j। এটা হচ্ছে কৌণিক ভরবেগের মান। তো পরীক্ষায় এটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, একটা কণার উপর বল দেওয়া আছে, বল প্রয়োগ করায় কণাটি জেড অক্ষের দিকে 8 মিটার সরে গেছে। তাহলে সরণটা কত, 8 মিটার। দিক কোন দিক, জেড অক্ষের দিকে। এখানে আরেকটা কথা বলে না, জেড অক্ষের ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে, তো আমরা জেড অক্ষের ধনাত্মক দিকে ধরে করছি। কাজ কত, তাহলে আবার আগের মতোই, এখানে এফ দেওয়া আছে 3i -4j প্লাস 6k, আর সরণ দেওয়া আছে তোমার 8। আমরা যেহেতু জেড অক্ষ বলেছে আমরা কে দিলাম, মানে জেড অক্ষের ধনাত্মক দিকটাই ধরলাম। তাহলে ডাব্লু সমান এফ এস কস থেটা অথবা এফ ডট এস, তাহলে ডট গুণন করবো। তো এখানে তো আই আর জে নাই, তাহলে আই আর জে এর সহগগুলো থাকবে না, তাহলে কে এর সাথে কে এর সহগ 6 8 48। ওকে, ডান। আচ্ছা, এখানে কিন্তু একটা একক দিবা, এর এককটা কি হবে, এটা যেহেতু নিউটন, এটা যেহেতু মিটার, তাহলে এটার একক কিন্তু জুল হবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, 48টা। সি সমান এ ক্রস বি, ডি সমান বি ক্রস এ, এটা আমরা একটু আগে আলোচনা করেছি যে এ ক্রস বি এর দিকটা যেদিকে হবে, বি ক্রস এর দিকটা তার বিপরীত দিকে হবে। তাহলে সি যেদিকে, ডি তার বিপরীত দিকে। সি যদি এই দিক হয় তাহলে ডি এই দিকে, তাহলে সি আর ডি এর মধ্যবর্তী কোণ কত, সি আর ডি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। ভালো করে দেখাই দিই, পরে আবার কনফিউশন। যদি এ সমান -বি হয় তবে এ ক্রস বি এর মান কত, এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান মানে হলো এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা। তাহলে এ সমান -বি, তার মানে এ এর দিক যেদিকে, বি এর দিক তার বিপরীত দিকে। তার মানে এ আর বি কত কোণে আছে, এ যেদিকে, বি তার বিপরীত দিকে। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রি মান কত, 0। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 0। ভেক্টর গুণনের ক্ষেত্রে এই দিকগুলোই কিন্তু মেইন ইম্পর্টেন্ট। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, আগে কোণটা বের করার চেষ্টা করি, তারপর এখানে একটা কথা আছে। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বের করতে বলে, তাহলে এ ডট বি সমান এ বি কস থেটা, এই সূত্রে হেল্প আমরা নেব। তাহলে কস থেটা সমান এ ডট বি বাই এ বি, এ ডট বি বাই এ বি। তো এ ডট বি মানে কি, ডট গুণ আমরা করতে পারি, এর আই এর সহগের সাথে এর আই এর সহগ। তাহলে এখানে আই আছে, এখানে আই আছে, তাহলে 2 হবে। এখানে কে নাই, এখানে কে আছে, তাহলে 0, তাহলে আর কিছু নাই। এ ভেক্টরের মান কত, 1।
তাহলে 1, যেহেতু ওটা শুধু একটা একক ভেক্টর, বি ভেক্টরের মান কত, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে 2 বাই রুট ওভার 5। তাহলে থেটা সমান কস ইনভার্স 2 বাই রুট ওভার 5। আচ্ছা, এখন কথা হলো এই যে মানগুলো দিছে, এটার মান একটু খেয়াল করো, এটা 2 বাই, এটা 2 পয়েন্ট সামথিং, যদি 4 হতো তাহলে শুধু 2 হইতো, 1 হয়তো 90 ডিগ্রি হতো, এটা কিন্তু 90 ডিগ্রি হতো। কিন্তু খেয়াল করো এখানে 90-র কাছাকাছি চলে গেছে, ঠিক আছে। কস ইনভার্স 2 বাই রুট ওভার 4 যদি হতো, শুধু যদি যদি কস ইনভার্স 2 বাই রুট ওভার 4 হতো, তাহলে এটা 1 হয়ে যেত। কস ইনভার্স 1 কখন হয়, কস ইনভার্স 1 হয় সেটা আমি 90 ডিগ্রি না 0 ডিগ্রিতে, তাহলে এটার মান হতো 0, কারণ কস 0 ডিগ্রির মান 1। তাহলে আমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু 0-র কাছাকাছি আসবে, 0-র কাছাকাছি কিন্তু দেখতে পাচ্ছি না আমি একটু। আচ্ছা হ্যাঁ, তাহলে এই ধরনের অপশনগুলোর সময় আমরা কি করব, তোমাদের এখানে দুইটা কনফিউশন হবে। আচ্ছা একটু ক্যালকুলেটর দেখি। আচ্ছা আমি একটু ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে দেখি যে মানটা কত আসছে। আমার ফোনটা কই, ওটা দে। শিফট কস 2 বাই রুট 5। আচ্ছা এটার অ্যান্সার আমরা পেয়ে গেছি। ওকে, এখন দেখো তাহলে আমাদের যদি 1 হতো তাহলে আমরা 0 লিখতাম, কিন্তু এটা তো 1 না, তা তো 0 তো লিখতে পারছি না। তাহলে 0-র আশেপাশে কিছু একটা হবে, তো 0-র আশেপাশে যে দুইটা কাছাকাছি সে দুটো খুব কাছাকাছি, মানে যে দুটো কাছাকাছি এরা খুব কাছাকাছি। তো অ্যান্সার তো এই দুটো হচ্ছে না, এটা শিওর, এগুলো তো হবে না, আমিও বের করে দেখলাম হলো না। তাহলে অ্যান্সার 0-র কাছাকাছি এই দুটোর কিছু একটা হবে। এখন কত এত কাছাকাছি থাকলে তুমি পরীক্ষাটা দেখাতে পারো না, তাহলে কি করবা, ইউ শুড অ্যাভয়েড, এই প্রশ্নগুলো দেখানোর দরকার নেই, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অপশনে অ্যান্সার এভাবেই থাকবে, ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে আমরা এভাবে করে আন্দাজ করে বের করে নেব যে এটা যদি 2 হতো তাহলে 1 হতো, কস ইনভার্স 1 তাহলে কস 0 ডিগ্রির মান 1, তাহলে 0-র কাছাকাছি। তো 0-র কাছাকাছি এমন দুইটা দিয়েছে যে এই দুটো খুব কাছাকাছি, এটা আমাদের পক্ষে উইদাউট ক্যালকুলেটর বলা সম্ভব না। সো এই টাইপের প্রশ্ন সহজ হলে অ্যাভয়েড করতে হবে, তবে পরীক্ষায় যদি এভাবে থাকে তাহলে আবার কিন্তু অ্যাভয়েড করা যাবে না। ওকে নেক্সট, 5 একক 6 একক মানে দুটি ভেক্টর কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এ ডট বি কত, এত সহজ। এ ডট বি মানে হচ্ছে এ বি কস থেটা, এ বি কস থেটা, এ হচ্ছে 5, বি হচ্ছে 6 কস 60 ডিগ্রি, তাহলে 5 6 30 কস 60 ডিগ্রির মান হাফ 15, তাহলে অ্যান্সার হবে 15। ওকে নেক্সট, দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18, ভেক্টর গুণফলের মান 6√3, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। স্কেলার গুণফল মানে এ ডট বি, এ ডট বি এর মান হচ্ছে 18, আর এ ক্রস বি, এ ক্রস বি এর মান দিয়েছে 6√3, 6√3। এখন বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত। দেখো এ ডট বি মানে আমরা কি জানি, এ বি কস থেটা, আর এ ক্রস বি এর মান বলতে আমরা কি বুঝি, এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা। এখন দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে 18/6√3, এ বি কেটে যাবে, কস থেটা বাই সাইন থেটা, 6 6 কাটলাম তাহলে 3, তাহলে 3 আর 3 কাটলে কি হবে, √3 আসতেছে এখানে, কস থেটা বাই সাইন থেটা। এটা যদি আমরা একটু উল্টাই নিই আমাদের কাজটা আরও সহজ হবে।
সাইন থিটা বাই কস থিটা। তাহলে এ পাশে যেহেতু উল্টেছে এ পাশে উল্টাইতে হবে 1/√3। তাহলে ট্যান থিটা ইকুয়াল 1/√3। তাহলে আমরা সবাই জানি ট্যান কত ডিগ্রির মান 1/√3, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এই যে অ্যান্সার। আচ্ছা দেখো এইগুলো মান দিয়ে না তোমার কনফিউজ করো, তোমার কাছে মনে হবে যে এগুলো মনে হয় হইতে পারে, এগুলো মনে হয় হইতে পারে, ঠিক আছে? কারণ বেশিরভাগ একই টাইপের থাকলে রেজাল্ট কিন্তু চোখ ওই দিকে যায়, তখন কনফিউশন হয় যে এটা কি দাগাবো কি দাগাবো না। তো আমরা শিওর হব যে কত হয় তারপর সেটা দেখাবো। 30 ডিগ্রি। পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একক ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের উলম্ব দিক, তো দুইটা ভেক্টরের সাথে উলম্ব হয় এমন ভেক্টর অবশ্যই পি ক্রস কিউ। দুইটা ভেক্টর উলম্ব হয়, দুইটা ভেক্টরের সাথে উলম্ব, ভেক্টর দ্বয়ের যে তলে অবস্থান তার উলম্ব দিকে, মানে এরা যেখানে আছে এদের দুইজনের সাথে উলম্ব। তো এদের দুইজনের সাথে উলম্ব বের করতে হলে অবশ্যই ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ করার পর যে রেজাল্টটা পাওয়া যায় সেটা দুইজনের সাথে লম্ব থাকে। আচ্ছা আবার বলছে একক ভেক্টর, তো পি ক্রস কিউ ক্রস একটা ভেক্টর পাবো, তাহলে ওই যে উলম্ব দিকের ভেক্টরটাকে ওরই মান দ্বারা ভাগ করব, ওরই মান দ্বারা ভাগ করব। তাহলে পি ক্রস কিউ ওই যে একটু আগে, এটা আমি আর করা দিচ্ছি না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সামনে একটা প্লাস মাইনাস দিতে পারো, কারণ দিক তো ভিতরে বাইরে যে কোনো দিক হতে পারে, এই জন্য প্লাস মাইনাস দেওয়া হয়। তাহলে পি আর কিউ যে তলে অবস্থান করছে, পি আর কিউ যে তলে অবস্থান করছে এদের দুইজনের উলম্ব দিকে, তার মানে অবশ্যই আমাকে ক্রস গুণ করে বের করতে হবে। তাহলে উলম্ব দিকের ভেক্টর এটা, যে ধরে একক ভেক্টর বের করতে বলেছে ওটার যেটা ভেক্টর বের হবে তারই মান দ্বারা ভাগ করব, দিয়ে প্লাস মাইনাস দেবো। এখন ক্রস গুণ কীভাবে করে, পি ক্রস কিউ ওই যে নির্ণায়ক সাজায় সুন্দর করে করে নিবা, আই জে কে 2 3 -4 2 3 -4 2 1 3 2 1 3। তাহলে আই যদি নিই 3 3 9, সূত্রের -4 তাহলে +4, মাইনাস জে যদি নিই তাহলে 6 মাইনাস আর -8 তাহলে +8, প্লাস কে যদি নিই তাহলে 2 - 6 3 2 6, তাহলে 13i 8 6 14 জে প্লাস, আচ্ছা 2 3 -4 ওকে, 2 1 3 2 1 3 ওকে। তাহলে আরেকবার চেক করে নিই, আই নিলে 9 + 4 ওকে ফাইন, জে নিলে জে যদি নিই তাহলে 6 + 8 ওকে ফাইন, কে যদি নিই 2 - 6 ওকে ফাইন। তাহলে এখানে আসতেছে -4। তাহলে আমরা পি ক্রস কিউ পাচ্ছি, এখানে প্লাস মাইনাস দিয়ে দেবো, 13i - 14 13i - 14j -4k নিচের মান দিতে হবে। তাহলে 13 স্কোয়ার 14 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 13 স্কোয়ার মানে কি, 13 স্কোয়ার তো আমাদের মুখস্থ 169। 14 স্কোয়ার মানে কি, এটা যদি মুখস্থ না থাকে তাহলে বের করে নিতে হবে, 14 × 14 4 4 16, 4 কে 4 5, 1 ঘর বাদ 14, তাহলে 1 9 6 1 9 6। আচ্ছা 4 4 16, 3টা যোগ করো 6 6 12, 12 আর 9 21, হাতে থাকলো 2 2 আর 1 3, 3 আর 9 12, 12 আর 6 18, হাতে থাকলো 1 3 3 8 1। তাহলে অ্যান্সারটা হবে ±39। অঙ্কটা করাই দিতে চাচ্ছিলাম না করতে করতে পুরোটা করাই দিলাম, 3 8 1। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো যদি লিখিত হয় তাহলে এরকম বড় সড়ো মান দেওয়া থাকবে, আর যদি এমসিকিউ হয় তাহলে এভাবেই থাকবে, শুধু এই সংখ্যাগুলো এমন থাকবে যাতে এখানে ছোট ছোট সংখ্যা বের হয়। আচ্ছা এরপর দেখো, আচ্ছা এখানে একটা বিষয়, এটা
ছোট্ট একটা এমসিকিউ। দেখো দুইটা ভেক্টর গুণ অবস্থায় আছে, সাপোজ এরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মানে এক্স আর ওয়াইয়ের উপর ডিপেন্ডেন্ট ফাংশন, তাহলে এটাও অন্তরীকরণ করা যাবে, এটাও অন্তরীকরণ করা যাবে। তো দুইটা গুণ থাকলে আমরা কি করি, ইউভি এর সূত্র অ্যাপ্লাই করি, ইউকে রেখে ভিকে করি, ভিকে রেখে ইউকে করি। তো এখানেও তাই। তো এখানে আমি সরাসরি অ্যান্সারটাই লিখি, সরাসরি অ্যান্সারটা হচ্ছে এটা। তো কে কে করলাম, ইউকে রাখলাম, ইউকে রেখে কে কে করলাম, আবার কে কে রেখে ইউকে করলাম। একবার যেটাকে রেখেছি আরেকটাকে করেছি, এটাকে রেখেছি আরেকটাকে করেছি। তো এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা অন্যান্য ক্ষেত্রে ইউকে কিন্তু সামনে রাখি। ধরো এটা যদি এরকম হতো, স্কেলার রাশি হতো, আমরা কি করতাম, কে ডিইউ বাই ডিএক্স প্লাস ইউ ডিকে বাই ডিএক্স এভাবে লিখতাম। ঠিক আছে, কে আগে কে পরে এগুলো আমরা ভাবতাম না। কিন্তু এটা যেহেতু ভেক্টর রাশি, আগে পরের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ধরো তুমি ইউকে রাখছো, ইউ যেহেতু পরে আছে ওকে পরেই রাখতে হবে, রাখো, তুমি রাখো কিন্তু পরে রাখো। কে কে অন্তরীকরণ করলা, কে যেহেতু আগে আছে আগে রাখতে হবে, তারপর ইউকে তুমি অন্তরীকরণ করবা। নিয়ম ওটাই যে একটাকে রেখে আরেকটাকে করতে হয়, ওই নিয়মটাই ফলো করব। তো কোনটাকে রাখবো কোনটাকে রাখবো না সেটা তোমার বিষয়, কিন্তু যাকে রাখবা সে কোথায় আছে, আগে নাকি পরে সেটা খেয়াল রাখবা। এখানে ইউ পরে আছে, তো যদি তুমি ইউকে রাখতে চাও তাহলে কে কে আগে রাখতে হবে। আবার যখন কে কে রেখে ইউকে করবা তাহলে ইউ কিন্তু পরে আছে, সো ইউ এর কাজটা পরে করতে হবে। তাহলে যে আগে আছে তাকে অন্তরীকরণ করো, তাহলে আগেই করতে হবে। আর যে পরে আছে তাকে যদি অন্তরীকরণ করো তাকে পরেই করতে হবে। তাহলে নর্মাল সূত্র এটাই যে একটাকে রেখে আরেকটাকে করতে হয়, সেই নিয়মটাই ফলো করছি। বাট যাকে অন্তরীকরণ করছি তার পজিশন অনুযায়ী আমরা আগে পরে করছি। আচ্ছা, ওকে। খুব ছোট ছোট দুটো প্রশ্ন, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, তাদের ডট গুণফল 0 হইতে হবে। আর দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি, তাদের ক্রস গুণফল 0 হবে, অথবা আইজেকের যে অনুপাত এই অনুপাতগুলো সমান হবে। অনুপাতগুলো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি আমাদের ভেক্টর দুটো কি অবস্থায় আছে, সমান্তরাল অবস্থায় আছে। আচ্ছা, আমরা প্রশ্নে চলে যাই। তোমাকে বলছে এম এর মান কত হলে এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব হবে। তো লম্ব হওয়ার শর্ত কি, লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট গুণফল 0 হইতে হবে। ডট গুণফল কিভাবে বের করে, এর আয়ের সহগের সাথে ওর আয়ের সহগ, তাহলে 2m প্লাস 6 মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে 2m মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে 2m ইকুয়াল টু 2, m ইকুয়াল টু 1। তাহলে m এর মান যদি 1 হয় তাহলে আমার ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। আচ্ছা, আরেকটা দেখো যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, m এর মান কত হলে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে। ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল শর্ত কি বললাম, ক্রস গুণ 0 করতে হবে। তো ক্রস গুণ করা, নির্ণয় করা ঝামেলার কাজ, এজন্য আমরা এখানে একটা শর্টকাট ইউজ করব, সেটা হলো আই জে কে, এদের অনুপাতগুলো আমরা ইকুয়াল করে দেব। তাহলে এখানে আই এর সহগ কত 1, এখানে আই এর সহগ কত m, এখানে জে এর সহগ কত -3, এখানে জে এর সহগ কত 6, এখানে কে এর সহগ কত 5, ওখানে কে এর সহগ কত -10। তাহলে 1/m আমি যে কোনো একটা অনুপাত নিয়ে কাজ করতে পারি, ইকুয়াল -12। ঠিক আছে, তাহলে m সমান -2। m এর মান যদি -2 হয় তাহলে ভেক্টর দুটো কি হবে, পরস্পর সমান্তরাল হবে। তুমি এটা দিয়েও করে দেখো, m এর মান -2 আসবে, ওটার সাথে করে দেখো ওখানেও মাইনাস আসবে। এখানে মাইনাসটা দেখতে কেমন লাগছে, তো এটা মাইনাস। আচ্ছা, তাহলে এই যে দুইটা ম্যাথ করলে না, এই দুইটা ম্যাথের মধ্যে একটা কমন পাবা। আচ্ছা, এই যে ছোট ছোট বিষয়গুলো, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম মুখস্থ রাখি। এদের মাথায় আমি টুপি চিহ্ন দিইনি, কারণ এগুলো সাধারণত এমসিকিউ আসে। এমসিকিউ আসলে আমরা আইজেকের উপরে টুপি চিহ্ন দিয়ে টাইম ওয়েস্ট করবো না। তাহলে আইজে নর্মালি কিন্তু টুপি দেওয়া উচিত, কিন্তু আমরা যেহেতু এমসিকিউ সলভ করছি আমরা টুপি দেবো না। তো এখানে মনে রাখবো এভাবে যে একই জাতীয় যদি ডট গুণ করি, একই জাতীয় যদি ডট গুণ করে রেজাল্ট হবে 1, আর দুইটা ভেক্টর লম্ব, আই আর জে লম্ব না, তো এগুলোকে আমরা বিপরীত জাতীয় বলে দিই। যে বিপরীত জাতীয় যদি ডট গুণ করি তাহলে রেজাল্ট হবে 0।
আর ক্রস গুণনের বেলায় যদি একই জাতীয় ক্রস গুণ করো, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, দেখো স্কেলারের বেলায় একই জাতীয় গুণ করে তুমি কি পাইছো 1, তাহলে এখানে একই জাতীয় গুণ করে তুমি পাবা 0। আর আই জে ক্রস গুণ করতে বলেছে, তো যখন ভিন্ন জাতীয় ক্রস গুণ করব, দেখো ভিন্ন জাতীয় ডট গুণ করলে রেজাল্ট 0 হচ্ছিল। মারুফ একটু ক্যামেরাটা দিতে তাকাও, ঠিক আছে কিনা শব্দ। আচ্ছা, তাহলে আই জে ভিন্ন জাতীয় ডট গুণ করলে হচ্ছে 0, ক্রস গুণ করলে কি হবে? এক্ষেত্রে তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দেখো আই জে, জে কে, কে আই, একটা সিরিয়াল লাগছে না যে আই জে, জে কে, কে আই, এ বি, বি সি, সি এর মতো। তাহলে যদি এরা সিরিয়াল ঠিক রাখে, আই জে, জে কে, কে আই, যদি সিরিয়াল ঠিক রেখে ক্রস গুণ করতে বলে, তাহলে 3 নম্বর ভেক্টরটা দেব, ঠিক আছে, 3 নম্বর ভেক্টরটা দেব। আর জে কে আই, দেখো জে আর কে, তা 3 নম্বরটা চাই, কে আর আই, তার 3 নম্বরটা যে, যদি সিরিয়াল ঠিক থাকে তাহলে আমরা 3 নম্বরটা বসায় দেব। আর যদি সিরিয়াল উল্টায় দেয়, হওয়ার কথা আই জে, দিছে জে আই, তাহলে 3 নম্বরটা দিব সাথে মাইনাস। হওয়ার কথা জে কে, দিছে কে জে, মাইনাস। আই কে হওয়ার কথা, মানে সরি কে আর আই হওয়ার কথা, আই কে দিয়ে রাখছে মাইনাস, 3 নম্বরটা দিব মাইনাস সহ। তাহলে একই জাতীয় ডট গুণ করলে 1, একই জাতীয় ক্রস গুণ করলে 0, ভিন্ন জাতীয় ডট গুণ করলে 0, ভিন্ন জাতীয় ক্রস গুণ করলে 3 নাম্বারটা হবে। যদি সিরিয়াল ঠিক থাকে তাহলে প্লাস, যদি সিরিয়াল ব্রেক করে তাহলে মাইনাস। আই জে, জে কে, কে আই, এবার যদি সিরিয়াল অনুযায়ী দেয় তাহলে প্লাস, আর সিরিয়াল না থাকলে মাইনাস। আচ্ছা, আর এই টাইপের কিছু ম্যাথ পরীক্ষা আসে, তোমাকে এরকম একটা ডাটা দেবে, দিয়ে বলবে নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল যে হবে তার সাথে কিন্তু আই থাকবে অথবা মাইনাস আই থাকবে, মানে এক্স অক্ষের যে সমান্তরাল হবে সে আই রিলেটেড একটা জিনিস হবে অথবা মাইনাস আই রিলেটেড একটা জিনিস হবে। কারণ তুমি ধরো 2k বা 2j, এগুলোকে তো এক্স অক্ষের সমান্তরাল বলতে পারছো না, এগুলো তো ওয়াই অক্ষের দিকে মান। আচ্ছা, তাহলে প্রশ্নে বলেছে নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আই আর মাইনাস আই এই জাতীয় কিছু একটা হইতে হবে। তো আমরা এটার মান বের করি, তো কত হয়, আই ক্রস জে, ক্রস গুণন আই ক্রস জে মানে অবশ্যই কে হবে, সিরিয়াল ঠিক আছে, গুণন আই, যেভাবে আছে বাকিগুলো রাখলাম। কে ক্রস আই, দেখো আই জে, জে কে, কে আই, সিরিয়াল ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা দেবো। তাহলে এই পুরো জিনিসটার রেজাল্ট হচ্ছে যে এটা কখনোই এক্স অক্ষের সমান্তরাল নয়, তাহলে এটা আমাদের অ্যান্সার বাদ, এটা হচ্ছে না। আই ক্রস জে, এটার মান তো কে পাইছি আমরা, কে আর কে, কে আর কে একই যদি ক্রস গুণ করলে হয় 0। আচ্ছা, এবারে ম্যাথটা একটু খেয়াল করো, এখানে বলেছে নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল। দেখো এক্স অক্ষের যদি সমান্তরাল কেউ হতে হয় তার মান আই হতে হবে অথবা মাইনাস আই রিলেটেড কিছু একটা হতে হবে, আই থাকবে সেখানে এবং মাইনাস আই থাকবে, মানে যে কোনো একটা আই অথবা মাইনাস আই। তো আমরা কাজ করি, আই ক্রস জে, দেখো আই ক্রস জে এখানে কিন্তু সিরিয়াল ঠিক আছে, তাহলে এটা হবে কে আই ক্রস, আমি ওইসব টুপি দিব না এরপর থেকে, তোমরা পরে দিও। আই ক্রস জে, কে ক্রস আই, মানে এটার মান যদি কে হয় ক্রস আই, তাহলে কে ক্রস আই মানে কি, আই জে, জে কে, কে আই, তাহলে সিরিয়াল ঠিক আছে, তাহলে এটা হবে জে। তাহলে এটা যেহেতু জে, এ মানে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষের সমান্তরাল না, লম্ব, সো এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। এখানে দেখো আই ক্রস জে, তার মানে এটার মান হবে কে, কে ক্রস কে, এটার মান ডিরেক্ট 0, কে ক্রস কে, এটাও কে, এটাও কে, আর একই যদি ক্রস গুণ করলে রেজাল্ট হয় 0। আই ক্রস জে মানে কে, তার সাথে জে গুণন করব আমরা, দেখো আই জে, জে কে হওয়ার কথা কিন্তু এখানে কে জে হয়ে আছে, তাহলে আমরা একটা মাইনাস দেবো, যখনই সিরিয়াল উল্টা আমরা মাইনাস দেবো, আর 3 নাম্বারটা তাহলে কে জে আছে আই হবে। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। তাহলে আমাদের এক্স অক্ষের সমান্তরাল জিনিস আমরা পেয়ে গেছি, সো অ্যান্সার হবে এটা। নেক্সট, কোন ভেক্টরটি পি এর ওপর লম্ব, এর ওপর লম্ব,
তাহলে এই ভেক্টরটা যার উপর লম্ব হবে তাদের দুইজনের ডট গুণফল 0 হওয়া লাগবে, কারণ আমরা জানি যে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট গুণফল 0, আর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ক্রস গুণফল 0 অথবা আইজেকের অনুপাতগুলো সেম। তো এখানে যেহেতু ওরা লম্বের কথা বলেছে, সো আমরা দেখব এই ভেক্টরটা কার সাথে ডট গুণ করলে রেজাল্ট 0 হয়। প্রথমে এর সাথে ডট গুণ করি, তাহলে আই এর সাথে আই গুণ করো, তাহলে প্লাস জে জে 8, এটা 0 হচ্ছে না, সো আমাদের এটা অ্যান্সার না, এটা দুইটা লম্ব না। এবার এটার সাথে আমরা এটাকে ডট গুণ করব, তাহলে এটার সাথে ডট গুণ করলে আই এর সাথে আই 4 6 24 প্লাস এখানে জে নাই, এখানে জে আছে 0, সো এটাও কিন্তু টোটাল যোগফল 0 হচ্ছে না, সো এটাও আমাদের অ্যান্সার না। আচ্ছা, এবার এটার সাথে এটাকে গুণ করে দাও, এখানে আই আছে, এখানে আই নাই, তাহলে 0, এখানে জে আছে, এখানে জে নাই, তাহলে 0, এখানে কে আছে, এখানে কে নাই, তাহলে 0, এই যে 0 পেয়ে গেছি। তাহলে এটার সাথে এটাকে ডট গুণ করলে আমাদের 0 হচ্ছে, সো আমাদের অ্যান্সার হবে এটা। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, আমি এগুলো ক্রস দিচ্ছি, তোমরা আবার পরীক্ষা হলে ওই কাজ করো না, যেটা সঠিক শুধু সেখানে দেখাবা, সেটাই গোল পূরণ করবা। আর তোমাদেরকে গোল পূরণের একটা নিয়ম শেখাই দিই, তোমাদের বল পয়েন্ট যে কলমগুলো আছে, এই বল পয়েন্ট কলমগুলো যেন মোটা নিবের হয়, নিবগুলো যদি মোটা হয় তাহলে তুমি পরীক্ষার হলে অন্য সবার থেকে মিনিমাম 7 থেকে 8 মিনিট টাইম বেশি পাবা। ঠিক আছে, এটা প্র্যাকটিস করে দেখতে পারো। আচ্ছা, আই এবং যে তলে অবস্থিত সেই তলের ওপর লম্ব একক ভেক্টর, দুইটা জিনিস, আই এবং জে, এই দুইটা যেখানে আছে, আই এবং জে এই দুইটা যেখানে আছে, যে তলে আছে, এদের সাথে লম্ব। তো আই আর জে এর সাথে লম্ব অবস্থায় কে থাকে? কে থাকে? আই আর জে এর সাথে লম্ব অবস্থায় আমাদের কে ভেক্টরটা থাকে, এবং সেটা একটা একক ভেক্টর। তাহলে আই এবং যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব, আই আর জে দুইজনের উপর লম্ব, এমন একটা একক ভেক্টর লাগবে। তাহলে আমাদেরকে কোথায় কে আছে এটা খুঁজে বের করতে হবে। তো খুঁজো জে ক্রস কে, তাহলে আই জে কে সিরিয়াল ঠিক আছে, তো এটা রেজাল্ট হচ্ছে আই, তো এটা কখনোই কে ভেক্টর না। আই ক্রস জে, এই যে কে ভেক্টর পেয়ে গেছে, তো এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এইরকম প্রশ্ন কিন্তু মানে এডমিশনেই আসে, এগুলো কিন্তু এডমিশনের প্রশ্ন। দেখো আই ক্রস কে, আই জে কে আই হওয়ার কথা সিরিয়ালে, কিন্তু এখানে আই কে আছে, তো একটা মাইনাস এবং 3 নাম্বারটা নিয়ে আসবো, ক্রস জে ক্রস কে, আই জে কে সিরিয়াল ঠিক আছে, তাহলে এখানে শুধু 3 নাম্বারটা দেবো, মাইনাসের চিন্তা পরে করো। জে ক্রস আই আই জে কে, তাহলে আই জে হওয়ার কথা, কিন্তু এখানে কি আছে জে আই, তাহলে এখানে হবে দেখো একটা মাইনাস তো আছেই, আবার এইটুকুর জন্য মানে এতটুকুর জন্য আমাদের মাইনাস কে আসছে, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে প্লাস কে। দেখো তো কোথায় প্লাস কে আছে, এই যে 4 নম্বরে আমাদের প্লাস কে আছে, তাহলে এটা আনসার। এটা জে, ঠিক আছে। আচ্ছা, এ প্লাস বি ইকুয়াল টু সি, তার মানে এই দুটার লব্ধি হচ্ছে সি, আবার সি সমান এ প্লাস বিও হয়। এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, ওকে, তো ওরা যেহেতু বলছে যে এ প্লাস বি ইকুয়াল টু সি, তার মানে এ আর বি এর লব্ধি হচ্ছে সি, প্লাস মানে কিন্তু যোগফল বা লব্ধি, আবার সি, তাহলে আমরা যদি লব্ধির মান বের করি, লব্ধির মান কীভাবে বের করে, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যেখানে আলফা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, সেটাই তো চেয়েছে। তাহলে এখান থেকে আমরা দুইটা সিদ্ধান্ত পাচ্ছি, একটা হলো এ প্লাস বি এর লব্ধি হচ্ছে সি, মানে এই জিনিসটা তোমাকে এই জন্যই দেওয়া, এইটুকু বোঝার জন্য যে সি হচ্ছে এ প্লাস বি এর লব্ধি, আবার সি এর মানটাও এ প্লাস বি এর সমান। তাহলে সি এর মান যদি এ প্লাস বি এর সমান, এখানে আমরা এ প্লাস বি বসাই দিই, স্কোয়ার এখানে যা আছে থাকুক,
কজ আলফা, আচ্ছা আলফার আগে গামা হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আউট, তাহলে 2ab পাশে আছে, ওটাকে পাশে নিয়ে চলে আসো, 2ab কজ আলফা ইকুয়াল টু 0, 2ab কমন নিয়ে নাও, 1 মাইনাস কজ আলফা ইকুয়াল টু 0। তাহলে 2ab পাশে আউট করে দাও, ও পাশে পাঠায় বাদ দিয়ে দাও, 1 মাইনাস কজ আলফা ইকুয়াল টু 0। তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু 1। কজের মান 1 কখন হয়? যখন আলফার মান 0 ডিগ্রি হয়। এটা অ্যান্সার হবে 0। আচ্ছা, এত কাহিনী না করে কিন্তু অ্যান্সারটা বলা যেত। কীভাবে বলা যেত জানো? এখানে কিন্তু বলে দিছে যে a প্লাস বি এর লব্ধি হচ্ছে সি, আর লব্ধির মান হচ্ছে দুইটার যোগফল। তো লব্ধির মান দুইটার যোগফল মানে কি? লব্ধির সর্বোচ্চ মান তুমি পেয়ে গেছো। আর লব্ধির সর্বোচ্চ মান কখন হয়? যখন মধ্যবর্তী কোণ 0 হয়। যদি এতগুলো থিঙ্কিং মাথায় রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক না করেও তুমি অ্যান্সার করতে পারতা। ওকে, এ আর বি দুটি একক ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা হলে হাফ ইন্টু এটার মান কত? তাহলে এ আর বি দুটি একক ভেক্টর, সো এদেরকে আমরা যেখানে ব্যবহার করব এদের মান 1 ধরবো। কেন 1 ধরবো? কারণ বলে দিছে যে একক ভেক্টর। আমাকে বের করতে হবে হাফ, এটা তোমাদের বইয়ে আছে, এটার মান। তো এখানে বোঝাচ্ছে যে ভেক্টর দুইটার বিয়োগফল, ভেক্টর দুইটার বিয়োগফল এবং সেটার মান। তাহলে হাফ থাকুক, বিয়োগফল কীভাবে বের করে আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। তো এখানে আমরা আলফা ব্যবহার করব না, কারণ ওরা মধ্যবর্তী কোণ থিটা বলে রেখেছে, সো আমরা থিটা ব্যবহার করব। হাফ, দেখো এই একটা একক ভেক্টর, ওরা প্রশ্নের শুরুতে বলেছিল, তাহলে এটার মান 1 প্লাস 1 স্কোয়ার দিলে 1ই হবে, 2 1 1 কস থিটা। তাহলে হাফ থাকলো 2 মাইনাস 2 কস থিটা। তাহলে হাফ রুট ওভার, এখানে 2 কমন নেওয়া যায়, 1 মাইনাস কস থিটা। হাফ 1 মাইনাস কস থিটা মানে কি? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এগুলো তোমরা ত্রিকোণমিতিতে জানো, 1 মাইনাস কস থিটা। তাহলে হাফ, দুইটা 2 মিলে একটা 2 সাইন থিটা বাই 2, স্কোয়ার রুট কেটে গেল, তাহলে হাফ হাফ কেটে গেল, থাকলো সাইন থিটা বাই 2। এই ধরনের ম্যাথ এমসিকিউতে দিবে, সো বি কেয়ারফুল, বি ফাস্ট। তাহলে সাইন থিটা বাই 2 কই যায়? আমরা সাইন থিটা বাই এখানে পাইছি। নেক্সট, পি কিউ দুটি একক ভেক্টর, ঠিক আছে? পি আর কিউ দুইটা একক ভেক্টর, সো পি আর কিউকে আমরা যেখানে ব্যবহার করব মান 1 ধরবো। মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে এটার মান কত? তাহলে 1 মাইনাস এ ডট বি 1 প্লাস এ ডট বি। আমি যে জিনিসটা তুললাম, তোমরা যখন পরীক্ষার খাতায় সলভ করবা, এগুলো তো এমসিকিউ আসে, সো তুমি খুব অল্প জায়গায় পাবা, সো ওখানে প্রশ্ন তো আবার নতুন করে তোলার দরকার নেই, এখান থেকে শুরু করে দিবা। এ ডট বি মানে এ বি কস থিটা। আচ্ছা, এ বি কেন দিচ্ছি? দেখো এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে আছে। হ্যাঁ, এখানে পি কিউ বলেছে, এখানে আবার এ বি বলেছে, এটা কিন্তু হয় না, তো এটাও এ বি হবে, এ বি। তাহলে 1 প্লাস এ বি কস থিটা। তো এ আর বি যেহেতু একক ভেক্টর, এরা প্রশ্নে বলে দিয়েছে, সো এদের মান 1 ধরবো। তাহলে 1 মাইনাস কস থিটা, 1 প্লাস কস থিটা। তো কস থিটা কস 60 ডিগ্রি, 1 মাইনাস কস 60, 1 প্লাস কস 60 ডিগ্রি।
তাহলে cos 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে উপরে থাকছে হাফ, নিচে থাকছে 3/2, 2 কেটে গেলে 1/3। এই যে রেজাল্ট 1/3। তো আমাদের রেজাল্ট কই? এই যে প্রথমে রেজাল্ট আছে 1/3। নেক্সট প্রশ্ন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তোমাকে প্রথমে একটা তথ্য দিয়ে রেখেছে, কি কাজে লাগবে পরে দেখছি। ইউ ভি স্রোত ও নৌকার বেগ নির্দেশ করে, ইউ এর মান 3, ভি এর মান 3। তাহলে এটা হলো স্রোত, আর এটা হলো নৌকা। ওকে, ফাইন। ভি মাইনাস ইউ চাচ্ছে, তো ভি মাইনাস ইউ এটা কত? ভি মাইনাস ইউ হচ্ছে বিয়োগফল, তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বিয়োগফল মানে মাইনাস 2u ভি কজ আলফা বা থেটা, যেটাই দাও, আমরা আলফা দিয়ে অভ্যস্ত লব্ধির ক্ষেত্রে আলফা। আর যখন বলবে ভি প্লাস ইউ, তার মানে এটা তো ডিরেক্ট লব্ধি, এটার মান হবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা। এখন কজ আলফার মান কোথায় পাবো আমি? ওটাই বের করার জন্য এই তথ্যটা তোমাকে দিয়ে রেখেছে, ঠিক আছে? তো ভি ক্রস ইউ মানে কি? এটাকে আমরা একটু রিভার্স ক্যালকুলেশন করি। ভি ক্রস ইউ মানে ভি ইউ সাইন থেটা। তো এখানে একটা দিক ছিল, আমাদের দিক প্রয়োজনে মানের কথা বলেছে, মডুলাস দিয়েছে, ইকুয়াল √3 ভি ইউ সাইন কেন? এখানে কস হবে, কস থেটা। আচ্ছা, এগুলাতে যেহেতু আলফা ধরেছি, এখানেও আলফা ধরি, মধ্যবর্তী কোণ কজ আলফা। তাহলে ভি ইউ আউট, তাহলে এখানে থাকলে সাইন আলফা, উপাস থেকে কজ আলফা আসবে, তাহলে সাইন আলফা বাই কজ আলফা ইকুয়াল টু √3। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু √3। এটা কখন সম্ভব? 60 ডিগ্রিতে সম্ভব। তাহলে এই যে এই তথ্যটা দিয়েছে, এটা মূলত আমাদের মধ্যবর্তী কোণ বের করার জন্য দিয়েছে। তো একটা কাজ করে তোমাদেরকে আমি সুন্দর করে সাজাই দিই, নাহলে পরে বিপদে পড়তে পারো। সাজাই দিই ভালো করে। দেখো দেওয়া আছে কি ভি, আচ্ছা এখানেও লিখলে তো বিপদ, সাইডে লিখি ভি ক্রস ইউ এর মান ইকুয়াল √3 ভি ডট ইউ। তাহলে ভি ক্রস ইউ তার মানে ভি ইউ সাইন থেটা, আচ্ছা আবার থেটা লিখছি কেন? আলফা √3 ভি ইউ কজ আলফা, ভি ইউ আউট। তাহলে কজ আলফা আসে এ পাশে নিয়ে আসো, সাইন আলফা বাই কজ আলফা ইকুয়াল টু √3। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু √3। তাহলে আলফার মান কত হলে √3 হয়? ট্যানের বেলায় 60 ডিগ্রিতে হয়। তাহলে আলফার মান আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি। তাহলে যখন দুইটার বিয়োগফল বের করতে বলছে তখন মাইনাস ব্যবহার করব। তাহলে ভি এর মান কত? 5, তাহলে 25। ইউ এর মান কত? 3, তাহলে 9 মাইনাস 2 5 3, তাহলে 25 আর 9 34। cos 60 ডিগ্রি মানে হাফ আর 2 কেটে যাবে, তাহলে 15। তাহলে 34 থেকে 10 বাদ দিলে 24, 24 থেকে আবার 5 বাদ দিলে 19। এই যে বিয়োগফল পেয়ে গেলাম। তো যখন যোগফল বের করতে বলেছে, যোগফলের মান, তো এই অঙ্কগুলো সহজ, বাট এগুলো তোমাকে দিবে যে তুমি কিছু টাইম ওয়েস্ট করো। সো এই কাজগুলো যত দ্রুত পারা যায় তোমাকে করতে হবে। এই অঙ্ক কিন্তু ইজি, ঠিক আছে? মধ্যবর্তী কোণ বের করার কনসেপ্ট দেওয়া আছে, জাস্ট ভি মাইনাস ইউ ভি প্লাস ইউ বের করতে বলেছে। সো এই অঙ্ক দ্রুত করতে হবে। তাহলে 25 ইউ স্কোয়ারের মান হচ্ছে 9 2 5 3 cos 60 মানে হাফ একবারে লিখলাম। তাহলে 2 2 কেটে যাবে, তাহলে 34 যোগ 15, তাহলে 44। আর 10 যোগ করলে কত হচ্ছে? 44 আর 5 49, সেটার মান হচ্ছে
7। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর রাশি বলেছে আমাদেরকে 2a + 3b এর মান বের করতে বলছে। 2a + 3b একদম সিম্পল কাজ। 2a মানে কি? 2a মানে হচ্ছে যে এ দেওয়া আছে ডাবল, তাহলে 4i + 4j - 2কে ডাবল করে দিলাম। 3b মানে কি? 3b মানে হচ্ছে এটা 3 গুণ, তো 3 × 6 = 18 -9 3 3 + 6k। এখন দুটো যোগ করতে হবে, যোগ বলেছে, তাহলে 2a + 3b = 22i - 5j + 4k। আচ্ছা শোনো, এরকম ক্যালকুলেশন আমি যদি এখানে ভুলও করি, তোমাদের কিন্তু পরীক্ষায় ভুল করা যাবে না, ঠিক আছে? আমার ভুল হলে কিন্তু খুব একটা সমস্যা নেই, কিন্তু পরীক্ষা হলে তোমাকে খুবই সাবধান থাকতে হবে, যেন এরকম ছোটোখাটো বিষয়, এই ধরনের ম্যাথ যদি পরীক্ষায় আসে আর তুমি যদি ভুল করো, তাহলে কিন্তু অনেক পিছনে চলে যাবা। কারণ যেটা কঠিন সেটা সবার জন্য কঠিন, কেউ পারবে না, বাট যেটা সবাই পারবে সেটা মিস হয়ে গেলে বিপদ। ওকে, ও এটার মান নির্ণয় করতে বলেছে। আরে কত খাটাবে বাচ্চা কাচ্চাকে। তাহলে মান কীভাবে বের করে? 22² + 25 + 16। 22² মানে কি? 4 4 1 ঘর বাদ 4 4, তাহলে 4 8 4 4 8 4, 25 আর 16, 25 আর 10 35 আর 6 41, তাহলে 5 8 4 12 525। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু 625 না, এটা কিন্তু 525। 625 হইলে সেটা কিন্তু রুট করে 25 হইতো, যে 25 25 625, এটা আবার ভুল করে 25 লিখে দিও না। ওকে, আচ্ছা, এবার ছোট ছোট কিছু ম্যাথ। এ বরাবর বি এর অভিক্ষেপ, বি বরাবর এর অভিক্ষেপ, অভিক্ষেপ না বলে উপাংশ বলতে পারে, লম্ব অভিক্ষেপ বলতে পারে। তো এ বরাবর বি এর অভিক্ষেপ, কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার cos θ। আচ্ছা, অনেক সময় অভিক্ষেপ বলার পরেও দিক থাকতে পারে। তো যদি দিক প্রশ্নে থাকে MCQ এ, তাহলে দিক বলতে যেহেতু এ বরাবর বলেছে, তাহলে এর একক ভেক্টর দিতে হবে, কারণ একক ভেক্টর দিক নির্দেশ করে। তাহলে বি এর অভিক্ষেপ বি cos θ, এ বরাবর তাহলে এর দিক, আর বি cos θ মানে কি? a.b/a। এগুলো তোমরা একদম ভালো করে জানো, তাহলে এগুলোর মান বের করবো আমরা। যদি বলে বি বরাবর এর অভিক্ষেপ, কার অভিক্ষেপ? এর অভিক্ষেপ, তাহলে আমাকে বের করতে হবে a cos θ। আর যদি দিক থাকে অপশনে, মানে যদি প্রশ্নের অপশনে দিক থাকে, তাহলে আমরা বি এর দিকটা লাগাই দেব। সরি, দিকটাতে এভাবে লাগালে হবে না, একক ভেক্টর লাগাইতে হবে। ক্ষেত্রফল, তোমাদের 3টা ক্ষেত্রফল মুখস্থ রাখা লাগবে। একটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল ½ × a × b, তারপর হচ্ছে সামান্তরিকের বাহু যদি হয়, তাহলে জাস্ট অনলি a × b, আর যদি সামান্তরিকের কর্ণ হয় তাহলে ½ a × b। এগুলো সরাসরি সূত্র আকারেও আসে, এগুলোর আবার অনেক সময় ম্যাথও করতে দেয়। ঘনবস্তুর আয়তন যদি বলে, আয়তন বললে তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা ভেক্টর থাকবে, তাহলে 3টা ভেক্টর a ডট b × c, অথবা এটা হচ্ছে আয়তন, যে কোনো দুইটার ক্রস গুণ করবা আর একটার সাথে ডট গুণ করবা, যে কোনো দুইটার ক্রস গুণ আর একটা ডট করলেই আমাদের আয়তন বের হয়ে যায়। 3টা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত কি? সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে 3টা ভেক্টর যেহেতু, তাহলে আমরা 3টা ভেক্টর দিয়ে আয়তন বানাবো, এভাবে আয়তন বানাবো, এবং আয়তনের মানটা হবে 0। আয়তন যদি 0 আসে, তাহলে আমরা বলবো যেখানে হয়তোবা উচ্চতা জাতীয় কিছু জিনিস নাই, নাহলে আয়তন 0 হইলো কেন?
অর্থাৎ যেহেতু উচ্চতা নেই তার মানে সবাই একই ফ্ল্যাটে আছে, আচ্ছা একই তলে আছে। তাহলে তিনটা ভেক্টর সমতলে হওয়ার শর্ত হচ্ছে আয়তন 0 হবে, সবাই একই দিকে থাকবে, কোনো উচ্চতা থাকা যাবে না। ওকে, এ বি একটি সামুদ্রিকের দুইটি কর্ণ, সামুদ্রিকের ক্ষেত্রফল কত? তো সামুদ্রিকের ক্ষেত্রফল কীভাবে বের করবো? তাহলে আগে আমাকে এ ক্রস বি বের করতে হবে, এটা আর আমি করবোই না, এ ক্রস বি বের করবো, করবো না করে সবই করে দিচ্ছি, আই জে কে। তারপর এই ভেক্টরের সবগুলো নিব, 3 2 2 1 -3 3। এরপর তোমরা আই নিবা, মাইনাস জে নিবা, প্লাস কে নিবা, এটা আর করে দিচ্ছি না। তারপরে হাফ, যেহেতু কর্ণ ছিল তাহলে হাফ আসবে। এ ক্রস বি এর মান নিতে হবে, এ ক্রস বি এর মান নিতে হবে। তো এখানে তুমি কি বের করেছো? এখানে কিন্তু তুমি ভেক্টরটা বের করেছো এ ক্রস বি এর, সো এটাকে রুট ওভার করে এদের যে সহগগুলো বের হবে তাদের উপর স্কোয়ার দিয়ে তুমি রেজাল্ট বের করে লিবা। ওকে, এ বি সি ভেক্টর তিনটি সমতলীয় কিনা প্রমাণ করো। সো বুঝতে পারছো, যদি এই প্রশ্ন আসে তাহলে কিসে আসবে? এটা কিন্তু লিখিততে আসবে। প্রমাণ করো, বুঝতে পারছো, এটা লিখিতর জন্য, ঢাকা ভার্সিটির যে লিখিত হয় সেই লিখিতর জন্য। তো এটা দুইভাবে করা যায়। একটা হলো এদের মধ্যে যে কোনো দুইটাকে তুমি ক্রস গুণ করো, তোমার মতো করে ক্রস গুণ করো। তারপরে 3 নম্বরটার সাথে ডট গুণ করো, দেখো রেজাল্ট 0 হচ্ছে কি না। যদি রেজাল্ট 0 হয় তাহলে সমতলীয়, আর যদি রেজাল্ট 0 না হয় তাহলে সমতলীয় না। তাহলে আমরা আগে আয়তনটা বের করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা টাইপের কাহিনী দিয়ে। এখন এই আয়তনটা এভাবে বের না করে আরেকভাবে করা যায়, সেটা তোমরা অনেকে জানো, যে এই পুরো জিনিসটাকে আমরা একটা নির্ণায়ক বানিয়ে নেব 3টা ভেক্টরের সহগ দিয়ে। 3 1 2 1 -3 4 2 3 -1। 3টা ভেক্টরে যদি নির্ণায়ক সাজাই, এটাও আয়তন, এটাও আয়তনের মান নির্দেশ করে। তাহলে 3 যদি নিই তাহলে +3 -3 4 12। যদি জে নিই, জে কেন নিচ্ছি বাস, তাহলে এবার 1 নেব, 1 নিলে এ লাইন বাদ, তাহলে -1 -8 +2 নিব, তাহলে 3 +6 তাহলে এখানে হচ্ছে 9, 12 থেকে 3 বাদ দিলে হয় 9 -9, তাহলে -27 +8, আচ্ছা সরি 9, এটা 9 +9, 6 আর 3 9, 9 2 18, দেখো 18 আর 9 27, 0 চলে আসছে। তো যেহেতু এই নির্ণায়কটার মান 0 আসছে, সো তুমি এই কাজ করলেও রেজাল্ট 0 পাবা। তাহলে তখন আমরা বলবো অতএব সমতলীয়। আচ্ছা, এ বি ভেক্টর দুটি কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে। ঘনবস্তু মানে এই টাইপের জিনিস। তাহলে এটা এ ধরলাম, এটা বি ধরলাম। তাহলে এ বি ভেক্টর দুটি কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে। উক্ত ঘনবস্তুর আয়তন হচ্ছে 100, আয়তন হচ্ছে 100, উচ্চতা কত? মজা আছে। তাহলে এ বি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ, তো দেখো তো আয়তন মানে কিন্তু ক্ষেত্রফল, বেসিক নিয়ম যেটা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আয়তন দেওয়া আছে, এই যে আয়তন দেওয়া আছে, ক্ষেত্রফল
ক্ষেত্রফল বের করা যাবে। একটা দৈর্ঘ্য একটা প্রস্থ যদি হয় তাহলে একটা সামুদ্রিকের দুই বাহু, তাহলে ক্রস গুণ করে ক্ষেত্রফল বের করতে পারি আমরা। আচ্ছা, বের করলাম, তাহলে উচ্চতাটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু পরে আসতেছি, দেখো আগে ক্ষেত্রফলটা বের করে নিই। এ ক্রস বি, এ ক্রস বি করবো, তাহলে আই জে কে 2 3 4, এগুলো ইচ্ছা মতো দাও, এছাড়া ইচ্ছা মতো না। প্রথমে এ আছে তাই এর মানগুলো আগে, 3 - 3 -5, 3 - 3 -5, তাহলে আই -15 + 12, এবার জে নাও -10, 10 - 3 4 12, এবার কে নাও -6 -9, তাহলে -3i + 22j -3k, তাহলে এ ক্রস বি পেয়ে গেছি। তাহলে আয়তন হচ্ছে 100, ক্ষেত্রফল তাহলে মান বসাইতে হবে √9 + 22² + 3 ইন্টু উচ্চতা আমি এইচ ধরলাম। এখন এখানে একটা ছোট্ট কাহিনী আছে, এগুলোর ক্যালকুলেশন কিন্তু উইদাউট ক্যালকুলেটর টাফ। তো আমরা কি করব, 12 4 8 4 এইচ 100 ভাগ যেভাবে আছে, যেহেতু লিখিততে আসছে আমরা ওভাবে রেখে দেব। তাহলে 84 আর 2 86 আর 10 96, 496, এই যে উচ্চতার মান আমরা পেয়ে গেছি। এখন প্রশ্নে কিন্তু বলে নাই যে উচ্চতার মান কত, বলেছে উচ্চতা কত। তাহলে উচ্চতা তো এটা তো একটা ভেক্টর রাশি, সি ভেক্টর যেটা, তাহলে এটা আমি কিভাবে পাবো? তো আমরা ঘনবস্তুর ক্ষেত্রে জানি যেটা উচ্চতা হয় সেটা এ আর বি দুইজনের সাথে লম্ব হয়। তাহলে আমাদের উচ্চতার মান তো পেয়ে গেছি, শুধু দিক লাগবে। তাহলে এ আর বি এর লম্ব দিকটা জানা থাকলে কিন্তু কাজ কমপ্লিট। তাহলে আমরা এ বি এর লম্ব দিক বা লম্ব দিকে একক ভেক্টর কিন্তু দিক নির্দেশ করে। সো লম্ব দিক কোনটা? একক ভেক্টরটা, মানে ক্রস গুণফলের যেটা একক ভেক্টর। তাহলে এ ক্রস বি যখনই তুমি করছো, যে ভেক্টরটা পাচ্ছ সেটাই কিন্তু লম্ব দিকে। আর এখানে আমরা একটা প্লাস মাইনাস ব্যবহার করি, কারণ লম্ব দিক উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, ভাগ মান। তো দেখো এ বি এর লম্ব দিক, আমাদের যে উচ্চতাটা ওর দিকটা হচ্ছে এ আর বি দুইটারই লম্ব দিকে। তাহলে এ আর বি দুইটা ভেক্টরের লম্ব দিকে ভেক্টর কীভাবে বের করে? অবশ্যই এভাবে বের করে। তাহলে আমরা এইচ পাইলাম এবং তার দিক পাইলাম, তাহলে পুরো ভেক্টরটা কীভাবে লিখবো? তাহলে এইচ ভেক্টরটাকে আমরা এভাবে লিখব, প্রথমে মান দিব। আচ্ছা, একটা কাজ করি, আগে সামনে একটা প্লাস মাইনাস দিই, কারণ এই যে এই প্লাস মাইনাসটা দিতেই হবে। 100 ভাগ 496, এরপর উপরে দিব এ ক্রস বি ভেক্টরটা, তাহলে -3i + 22j -3k, নিচে আবার মান। তো দুইটা রুট উঠে যায়, একটা 496 হবে। এটা হলো আমাদের অ্যান্সার। তো এটাই হচ্ছে আমাদের সেই উচ্চতাটা। তো এই ধরনের প্রশ্ন আমাদের লিখিততে তারা দিতে পারে, খেয়াল রাখতে হবে। অক্ষের সাথে কোণ, তোমাকে না এরকম একটা ভেক্টর দিবে যে এ ভেক্টর সমান 2i + 3j + 4k, বলবে অক্ষের সাথে কোণ বের করো। যদি এক্স অক্ষের সাথে কোণ বের করতে বলে
তাহলে কস ইনভার্স এক্স অক্ষের সহগ, এই যে এক্স অক্ষের সহগ 2, মানে এই ভেক্টরটা যদি এরকম থাকতো এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, তাহলে এ এক্স মানে হলো এক্স অক্ষের সহগ ভাগ পুরো ভেক্টরটার মান। তাহলে যদি তোমাকে অক্ষের সাথে কোণ বের করতে বলে তাহলে কস ইনভার্স এ এক্স বাই এ, যদি ওয়াই অক্ষের সাথে কোণ বের করতে বলে তাহলে কস ইনভার্স এ ওয়াই থাকবে উপরে, মানে এই যে উপরে যে 3 সেটা থাকবে উপরে আর নিচে পুরো ভেক্টরটার মান। আবার যদি বলে জেড অক্ষের সাথে কোণ তাহলে অবশ্যই কস ইনভার্স উপরে থাকবে জেড অক্ষের সহগ মানে কে এর সহগ আর নিচে পুরো ভেক্টরটার মান। এগুলো মাঝে মাঝে এমসিকিউ আসে যে এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করবে। আচ্ছা, এই যে একটা ভেক্টর 3 অক্ষের সাথে আলফা বিটা গামা, মানে এই যে আমরা থেটা ওয়াই থেটা এক্স এবার ধরলাম না, তো এরকমটা না হয়ে যদি এক্স অক্ষের সাথে কোণ হয় আলফা, ওয়াই অক্ষের সাথে কোণ হয় বিটা, জেড অক্ষের সাথে কোণ হয় গামা, এটা সকল ভেক্টরের ক্ষেত্রে, যে কোনো ভেক্টরের ক্ষেত্রে। তো 3 অক্ষের সাথে যদি কোণ থাকে তাহলে এই সূত্র দুটো মনে রাখতে হবে যে কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা কজ স্কোয়ার গামার মানটা আসবে 1, আর সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামার মান হবে 2, যেখানে আলফা হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে কোণ, বিটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে কোণ, আর গামা হচ্ছে জেড অক্ষের সাথে কোণ। ওকে, আচ্ছা, আরেকটা হলো তলের সাথে কোণ। যদি তলের সাথে কোণ বের করতে বলে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করবো। দেখো, যদি বলে এক্স একটা এরকম একটা ভেক্টর দিল তোমাকে, এরকম একটা ভেক্টর দিল এক্স ওয়াই জেড টাইপের জিনিস, মানে এরকম একটা ভেক্টর, তো বললো যে এক্স ওয়াই তলের সাথে কোণ কত। তো যদি তলের সাথে কোণ বলে তাহলে ট্যান ইনভার্স এক্স আর ওয়াই এর সাথে কোণ, তাহলে এক্স আর ওয়াই এর মানটা, এক্স আর ওয়াই এর মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে থাকবে জেড। যদি বলতো যে ওয়াই জেড তলে মান কত, তাহলে উপরে থাকতো আমাদের আগে এক্স আর নিচে ওয়াই জেড, মানে আই আর জে আর কে এর সহগের উপর কাজ করতে হতো। যদি বলতো যে থেটা জেড এক্স, তাহলে উপরে হতো ওয়াই আর নিচে হতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই, সরি 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 মানে যাদের তলে সেটা এখানে, এখানে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে আই জে কে এর সহগগুলো আর কি। ওকে, নেক্সট, কেউ ঝামেলা করছে, কেউ ডিস্টার্ব দিচ্ছে আমাদেরকে, কেউ আমাদেরকে ডিস্টার্ব না দিক, তারা চলে যাক ক্লাসরুম থেকে। হ্যাঁ, আপনি যাই ঘুমান, আমরা আসছি, উই আর কামিং। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। কোনো ভেক্টর যদি 3টি অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করে সেই কোণ কত? কোনো ভেক্টর 3 অক্ষের সাথে, খুবই মজার প্রশ্ন, কোনো একটা ভেক্টর আছে এ, কোনো একটা ভেক্টর আছে এ, এরকম ভেক্টরটা 3 অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করেছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছে ওই যে থেটা এক্স থেটা ওয়াই থেটা জেড এগুলো কি সমান, তাহলে সমান সমান কোণ তৈরি করলে সেই কোণ কত। তো এটাকে আমরা বলি আলফা, এটাকে বলি বিটা, এটাকে বলি আমরা গামা। তাহলে আমরা কি জানি, আমরা জানি কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা ইকুয়াল টু 1। তো আলফা বিটা গামা সবই যদি সমান হয় তাহলে সবগুলোকে আমরা একভাবে লিখতে পারি 3 কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1/3, তাহলে কজ আলফা ইকুয়াল টু 1/√3, আলফা সমান কজ ইনভার্স 1/√3। এই হলো তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা, এই অধ্যায়ের একবারে লাস্ট টপিকে আমরা চলে আসছি। তো বিষয়টা হচ্ছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট। এখান থেকে না এই টপিকটা অনেক কঠিন লাগে তোমাদের কাছে,
তো টপিকটা খুবই সহজ টপিক, আর এখান থেকে খুব কম প্রশ্ন হয়, কিছু লিখিত প্রশ্ন হয় আর ম্যাক্সিমাম প্রশ্ন কমই হয়, মানে এখান থেকে প্রশ্ন কমই হয়, আর যেটা হয় সেটা সহজ হয়। দেখো আমাদের ফাংশনগুলো দুই প্রকার, একটা হচ্ছে তোমার স্কেলার টাইপের ফাংশন যেগুলোতে আই জে কে থাকে না, আর একগুলো হচ্ছে ভেক্টর টাইপের ফাংশন যেগুলোতে আই জে কে থাকে। তো একটা স্কেলার ফাংশনকে তুমি যদি এক্স ওয়াই জেড 3 অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করো, তোমাকে আমি একটা ফাংশন দিলাম স্কেলার ফাংশন, তুমি ওটাকে 3 অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তাহলে তুমি পাবা গ্রেডিয়েন্ট। তাহলে যে কোনো স্কেলার ফাংশনকে এ ডেল মানে কি, এই ডেল বা ন্যাবলা মানে হচ্ছে ডিডিএক্স আই, মানে এক্স অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ, তারপর ওয়াই অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ, তারপর জেড অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ। তো আমি আই জেকের উপর টুপে দিলাম না, তোমরা পরে দিয়ে দিলেও পরীক্ষার খাতায়। গ্রেডিয়েন্ট হচ্ছে এই যে কোনো একটা স্কেলার ফাংশনকে, এনি কাইন্ড অফ স্কেলার ফাংশনকে তুমি অন্তরীকরণ করো, কার সাপেক্ষে, একবার এক্সের সাপেক্ষে, একবার ওয়াই সাপেক্ষে, একবার জেডের সাপেক্ষে, তাহলে এটাকেই বলা হবে গ্রেডিয়েন্ট। আর স্কেলার রাশির তুমি যখনই গ্রেডিয়েন্ট বের করবা রেজাল্টটা হবে একটা ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশিকে যখন আমরা 3 অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করছি, স্কেলার রাশির উপরে যখন আমরা ন্যাবলা প্রয়োগ করছি বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা প্রয়োগ করছি, তখন রেজাল্ট হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আর এই ঘটনাটার নাম দিয়েছে যে আমি গ্রেডিয়েন্ট বের করলাম। আবার আমাদের এই যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এর সাথে যে কোনো ভেক্টর যদি ডট গুণ করি, যে কোনো ভেক্টর ফাংশন ডট গুণ করি, তাহলে সেই ঘটনাটার নাম হবে যে আমি ডাইভারজেন্স বের করছি। তোমাকে একটা ভেক্টর ফাংশন দিল, দিয়ে বলো যে ডাইভারজেন্স কত, তাহলে ডাইভারজেন্সটা বের করবো আমরা ডট গুণ করে। আর ডাইভারজেন্স যেহেতু ডট গুণ করছো, ডট গুণের রেজাল্ট তো স্কেলার রাশি হয়, তাহলে স্কেলার রাশিকে ভেক্টর রাশির তুমি ডাইভারজেন্স বের করছো, রেজাল্ট হয়ে যাচ্ছে ভেক্টর রাশির ডাইভারজেন্স বের করছো, রেজাল্ট হয়ে যাচ্ছে স্কেলার। আচ্ছা, আর এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরকে অন্য ভেক্টরের সাথে যদি তুমি ক্রস গুণ করে দাও, ক্রস গুণ যদি করে দাও, তাহলে সেটার নাম দেওয়া হবে কার্ল। তাহলে একটা আর কার্লের রেজাল্ট ভেক্টর রাশি হবে, ক্রস গুণ ভেক্টর রাশিতে হবে। তাহলে ফাংশন দুই প্রকার, স্কেলার ফাংশন, ভেক্টর ফাংশন। স্কেলার ফাংশনের উপরে যদি আমরা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর প্রয়োগ করি, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর প্রয়োগ করার মানে হলো তুমি একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করছো। তাহলে স্কেলারের উপর যদি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর প্রয়োগ করো, নাম দেব গ্রেডিয়েন্ট। ভেক্টরের সাথে, ভেক্টর রাশির সাথে বা ভেক্টর ফাংশনের সাথে আমরা যদি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডট গুণ করি, ডটতে ডাইভারজেন্স, ডট ডাইভারজেন্স, আর যদি ক্রস ক্রস কার্ল, তাহলে কার্ল হয়ে যাবে। ওকে, এগুলো কিন্তু এমসিকিউ আসে যে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট কত, ভেক্টর রাশি, ভেক্টর রাশির ডাইভারজেন্স কত, স্কেলার রাশি, ভেক্টর রাশির কার্ল কত, ভেক্টর রাশি। এগুলো নিজ দায়িত্বে মনে রাখবা। গ্রেডিয়েন্ট থেকে কিছু এমসিকিউর জন্য আমরা তথ্য মনে রাখবো, যেমন স্কেলার রাশির গ্রেডিয়েন্ট হলো ভেক্টর ক্ষেত্র, স্কেলার রাশির গ্রেডিয়েন্ট বের করলে রেজাল্টটা কি হয়ে যাবে, ভেক্টর রাশি হবে। উক্ত ফলাফল ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। অন্তরীকরণ মানেই তো পরিবর্তনের হার, তাই না, অন্তরীকরণ মানেই পরিবর্তনের হার। সো উক্ত ফলাফল ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান। একটা এক্সাম্পল দেখো, আমরা বল একটা ভেক্টর রাশি, বলকে যদি আমরা পরিবর্তনশীল বল যদি হয় আর কি, বিষয়টা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বল যদি পরিবর্তনশীল হয় সেক্ষেত্রে আমরা, এবং ভেক্টর রাশি হয়, তাহলে এইভাবে কিন্তু কাজ বের করি। মানে ইনডাইরেক্টলি যদি বলি, বলকে দূরত্বের সাপেক্ষে, স্মরণের সাপেক্ষে যোগজীকরণ করলে কাজ পাওয়া যায়। আর যোগজীকরণের উল্টো হচ্ছে আমার কি বলে অন্তরীকরণ। তাহলে কাজ থেকে যদি আমার বল পেতে হয় তাহলে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। এখন এখানে সমস্যা হলো কাজ তো স্কেলার রাশি, তাহলে এটাকে অন্তরীকরণও করতে হবে, আবার ভেক্টরও বানাইতে হবে। এই ন্যাবলা কি করে দেয়, পরিবর্তনও বের করে দেয়, আবার ভেক্টর রাশিও বানায় দেয়। সো কাজের যদি আমরা ন্যাবলা বের করি বা কাজের উপর যদি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা বল ভেক্টর পাবো। আচ্ছা, এবার আমরা একটা ছোট ম্যাথ দেখো, তোমাকে একটা ভেক্টর দিবে, আর এটা এ ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি, পুরোটা ভেক্টর রাশি, আবার এটা একটা স্কেলার রাশি।
তো বলছে এ ডট ডেল ফাই ডেল ফাই ডেল ফাই ডেল ফাই ফাই। তো এখানে উপরে ভেক্টর চিহ্ন নাই, তার মানে কিন্তু এটা ভেক্টর না, ব্যাপারটা এমন না। এ কিন্তু ভেক্টর রাশি, কারণ ভেক্টর রাশি মোটা করেও লেখা যায়, পরীক্ষায় এভাবে থাকতে পারে ডেল ফাই। তো এটার মানে হলো এই ফাংশনকে একবার এক্সের সাপেক্ষে, একবার ওয়াইয়ের সাপেক্ষে, একবার জিরের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো আমি পুরো জিনিসটাকে একবার এক্সের সাপেক্ষে, একবার ওয়াইয়ের সাপেক্ষে, একবার জিরের সাপেক্ষে অন্তরীকরণ করে দেখি কি পাই। এক্সের সাপেক্ষে করলে এই জায়গায় 0, এক্সের সাপেক্ষে করলে 2x সাথে ওয়াই, এই যে এক্সের সাপেক্ষে করলাম আই লাগাই দিলাম প্লাস, এবার ওয়াইয়ের সাপেক্ষে এখানে ওয়াই নাই 0, এখানে ওয়াই 1, তাহলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের সাপেক্ষে করলাম তাই জে দিলাম। এবার জেড অক্ষের সাপেক্ষে, তো এখানে তো জেড আছে তাহলে 2, এখানে জেড নাই তাহলে 0, ওকে। তাহলে ডেল অফ ফাই আমরা পাইলাম -2xy মাইনাস এক্স স্কোয়ার জে প্লাস 2k। তাহলে আমরা এতটুকুর মান পাইলাম। আর প্রশ্নে আবার বলেছে এ ভেক্টরের সাথে এই যে ভেক্টরটা তুমি পাইলা এই দুটো ডট গুণ করতে হবে। তাহলে এই ভেক্টর আর আমরা এখানে যে ভেক্টরটা পাইলাম এটা ডট গুণ করতে হবে। ডট গুণ কীভাবে করে? এই আয়ের সহগের সাথে এই আয়ের সহগ গুণ করব। তাহলে 2 2 এ 4, একটা মাইনাস থাকলো 4, এক্স স্কোয়ার আর এক্স, এক্স কিউব, এখানে ওয়াই আছে, ওকে। এবার জে এর সহগের সাথে জে এর সহগ, তাহলে -3x স্কোয়ার ওয়াই জেড। এবার কে এর সহগের সাথে কে এর সহগ, তাহলে এখানে শুধু 2 আছে, শুধু 2 চলে আসবে, 2x জেড স্কোয়ার। এই দেখো ডট গুণ করে ফেলেছি। আবারও একটা কাজ দিয়ে আছে, এরা কত কাজ দেয়। আবার এই বিন্দুতে বের করতে বলছে। তাহলে এত কিছু করার পরে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -1, জেড এর জায়গায় -1 বসাবো। তাহলে 4 1 কিউব 1 3 1 স্কোয়ার 1 -1 -2, এক্স এর মান হচ্ছে 1, জেড এর মান হচ্ছে -1 এবং স্কোয়ার। তাহলে -4 + 3 -2, তাহলে 4 আর 2 6। এই যে রেজাল্ট পেয়ে গেছি আমরা, এগুলো রিটেনের জন্য। আচ্ছা, ডাইভারজেন্স সম্পর্কে কিছু আমরা জানবো। ডাইভারজেন্স কার বের করা হয়? ভেক্টর রাশি বের করা হয়। ডাইভারজেন্সের ফলাফল সব সময় স্কেলার রাশি। আর ডাইভারজেন্স সবসময় আয়তনের পরিবর্তন নির্ণয় করে। কার পরিবর্তন? আয়তনের পরিবর্তন। আচ্ছা, এখান থেকে আমরা ঘনত্বের পরিবর্তন সম্পর্কেও তথ্য পাচ্ছি। আয়তনের পরিবর্তন মানে কি? আয়তন বাড়লে ঘনত্ব কমছে, আয়তন কমলে ঘনত্ব বাড়ছে, এগুলো আমরা মানে পরিবর্তনগুলো জানতে পারছি। ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তার মানে পরিবর্তনটা প্লাস, প্লাস মানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে ঘনত্ব হ্রাস পাবে। আর ঘনত্ব মানে আয়তন বৃদ্ধি পাচ্ছে, জিনিসটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। এই প্রসারিত হচ্ছে এমন জিনিসকে বলা হয় অভিসারী ক্ষেত্র। মনে রাখবো, এমসিকিউ দিতে পারে। তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, এটার মানে হলো ঘনত্ব হ্রাস পাচ্ছে। আবার প্রসারিত হচ্ছে, এটা বোঝানোর জন্য আমরা অভিসারী শব্দটা ব্যবহার করি। যদি ডাইভারজেন্স নেগেটিভ আসে তাহলে অবশ্যই আয়তন হ্রাস পাচ্ছে। পরিবর্তন নেগেটিভ, পরিবর্তন নেগেটিভ মানে কমে যাচ্ছে। আর আয়তন হ্রাস পেলে ঘনত্ব বৃদ্ধি পাবে। আর এটার ক্ষেত্রে বোঝানো হবে যে আয়তন হ্রাস পাচ্ছে মানে কি, এরকম সংকোচন দিয়ে বোঝানো হবে। তাহলে সংকোচন দিয়ে বোঝানো হবে। আর এই ধরনের ঘটনাকে বলা হয় অপসারী ক্ষেত্র। আর ডাইভারজেন্স যদি 0 হয়, ডাইভারজেন্স 0 মানে পরিবর্তন 0, পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে না মিন্স যদি কোনো কারণে আয়তন বেড়ে যায় আবার সমপরিমাণ আয়তন কমে যাচ্ছে, অর্থাৎ সামহাও আমাদের আয়তনটা পরিবর্তন হচ্ছে না। তো এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। আর যদি কোনো কারণে আমরা দেখি যে আয়তন 0, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো সলিনয়েডাল। সেটাকে আমরা নাম দেব সলিনয়েডাল। একটা ভেক্টর দেওয়া আছে, ডাইভারজেন্স বের করতে বলছে। ডাইভারজেন্স মানে যে ভেক্টরের ডাইভারজেন্স বের করতে বলবে তাকে আমরা এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ডট গুণ করে দেব। ডাইভারজেন্সের ড আছে না, এই যে ড আছে, তাহলে ডট গুণ করে দেব। ddxi ddyj ddz কে, তাহলে এইটা দিয়ে আমরা একে ডট গুণ করে দেব।
तो डॉट गुण कैसे करता है, তাহলে এর আয়ের সহগ ওর আয়ের সহগ, এর জের সহগ ওর জের সহগ। এখন তো বাকি কাজ অন্তরীকরণ। তাহলে এক্স এর সাপেক্ষে করলে 3, এক্স এ করলে 1 হবে, ওয়াই জেড কিউব, ওয়াই এর সাপেক্ষে করবো তাহলে 4, হ্যাঁ ঠিক আছে, পাওয়ার সামনে আসবে 4xy, জেড এর সাপেক্ষে করলে 1 হয়ে যাবে। এখন যেহেতু এই বিন্দুতে বলেছে তো বসাও এই বিন্দু, তাহলে ওয়াই এর মান -1, জেড এর মান 1, 1 কিউব মানে 1ই হয়, 4 1 -1 1 -1 স্কোয়ার, তাহলে -3 -4 সবই মাইনাস, দুনিয়া মাইনাস হয়ে গেছে। তাহলে 3 7 8, 4 3 7 8 মাইনাস, এই যে ডাইভারজেন্স বেরিয়ে গেল। আচ্ছা, পি এর মান কত হইলে সলিনয়েডাল হবে? সলিনয়েডাল হওয়ার শর্ত কি? ডাইভারজেন্স 0 হইতে হবে। তাহলে আগে ডাইভারজেন্স বের কর তুই, তারপর সলিনয়েডাল বের কর। তাহলে এটার মানে কি? ডিডি এক্স আই ডিডি ওয়াই জে ডিডি জেড কে, তাহলে ডট গুণ করে দাও, ডাইভারজেন্স বের হচ্ছে। তাহলে ডিডি এক্স এর আয়ের সহগ ওর আয়ের সহগ, নর্মাল যে ডট গুণ, এর জের সহগ ওর জের সহগ, এর কের সহগ ওর কের সহগ। এক্স এর সাপেক্ষে করলে হবে 1, এটা হবে 0 প্লাস ওয়াই এর সাপেক্ষে করলে এখানে হবে পি, এখানে হবে 0, জেড এর সাপেক্ষে করলে হবে -2, এটা 0 এটা -2, তাহলে আমরা পাচ্ছি পি -1। আর ওরা বলেছে সলিনয়েডাল হইতে হবে, তো সলিনয়েডাল হইতে গেলে এই মানটা কি হইতে হবে? 0 হইতে হবে। এই পুরো মানটা আমার 0 হইতে হবে, পুরো মানটা 0 হইতে হবে, পুরো মানটা 0 হইতে হবে। তো কেমনে 0 হবে? পি এর মান 1 হওয়া লাগবে। এই যে অ্যান্সার পেয়ে গেছি, পি এর মান যদি 1 হয় তাহলে সলিনয়েডাল হবে। আচ্ছা, কার্ল সম্পর্কে একটু ধারণা দিই। কার্ল একটা ভেক্টর রাশি, কার্ল বেরও করা হয় ভেক্টর রাশির, কার্ল বের করার পর রেজাল্টও ভেক্টর রাশি হয়। ভেক্টরটার দিক ওই ক্ষেত্রের ওপর লম্ব বরাবর, মানে যে ক্ষেত্রের তুমি কার্ল বের করছো, ওই যে আমরা পড়ছি না যে যখন আমি ক্রস গুণ করব তখন দিকটা কি হবে? লম্ব হবে, যাদের সাথে ক্রস গুণ করছে দুজনের সাথে, তো ওই ক্ষেত্রের ওপর লম্ব বরাবর হবে। ভেক্টরটি ওই ক্ষেত্রের ঘূর্ণন নির্দেশ করে। কার্ল সব সময় কি নির্দেশ করে? ঘূর্ণন নির্দেশ করে। এটা মুখস্থ রাখবা, কার্ল ঘূর্ণন নির্দেশ করে। তাহলে কোনো বিন্দুর চারপাশে ভেক্টরটি কতবার ঘোরে তা নির্দেশ করে। রৈখিক বেগ যদি ভি হয়, আর মানে ভি এর কার্ল কৌণিক বেগ ওমেগার দ্বিগুণ, অ্যাজ এ থিওরি এটা আমরা মনে রাখবো। তাহলে রৈখিক বেগের কার্ল বের করলে কৌণিক, এটা আসলে কৌণিক বেগ বলা উচিত না, এটা কৌণিক কম্পাঙ্ক বলা উচিত। দেখ, কৌণিক বেগই বলছি যেহেতু কৌণিক বেগ দিয়ে আমরা পরিচিত। তাহলে রৈখিক বেগের কার্ল, এই যে ক্রস গুণ করেছো ন্যাবলার সাথে, কৌণিক বেগের দ্বিগুণ। কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের ডাইভারজেন্স, তাহলে কার্ল বের করে যদি আবার ডট করে দাও, কার্লের ডাইভারজেন্সটা হবে 0। আর যদি কার্ল শূন্য হয়, যদি কার্ল কখনো শূন্য হয়, তাহলে কার্ল শূন্য মানে কি? কার্ল তো ঘূর্ণন নির্দেশ করে, আর কার্লই 0 বের হয়েছে, তাহলে ঘুরছে না। আর কোনো জিনিস যদি না ঘুরে তাহলে সে সংরক্ষণশীল। এমসিকিউর জন্য মনে রাখবা। তাহলে এখন একটু মুখস্থ করে নাও তো, কার্ল শূন্য মানে কি? ঘুরছে না। কার্ল শূন্য মানে ঘুরছে না। কেন ঘুরছে না? কার্ল ঘূর্ণন সংখ্যা নির্দেশ করে। কার্ল শূন্য মানে ঘুরছে না, সংরক্ষণশীল। আর ঘুরছে না মানে সংরক্ষিত। নিচের কোনটি অপারেটর নির্দেশ করে না?
অপারেটর মানে কি, এদের কোনো মান নাই, এরা কি করে অন্যের সামনে পিছনে বসে কিছু নির্দেশ করে। যেমন এটা দিয়ে এটা অন্তরীকরণ নির্দেশ করে, লন এটাও অপারেটর, সাইন অপারেটর, সাইন অপারেটর, কস অপারেটর, কিন্তু সাইন থেটা দিয়ে রাখছে, খেয়াল করছো? সাইন থেটা কিন্তু অপারেটর না, সাইন থেটা একটা মান বের হবে, যেখানে থেটা হচ্ছে কোণের মান। তাহলে এটা অ্যান্সার হবে এটা, যে এটা অপারেটর নির্দেশ করে না, পুরোটা একটা মান বোঝাচ্ছে। শুধু যদি সাইন থাকতো তাহলে অপারেটর বলতাম। আচ্ছা, পি কিউ আর এর মান কত হলে ভেক্টরটি অঘূর্ণনশীল হবে? অঘূর্ণনশীল মানে হলো রে ভাই ক্রস গুণ 0। ও বাপ, বিশাল অঙ্ক। তাহলে আই জে কে ডিডি এক্স, ক্রস গুণ তো অন্তরীকরণ নির্ণায়ক দিয়ে করতে হয়, ডিডি ওয়াই ডিডি জেড। তাহলে এর এক্স এর সহগ কত? এক্স প্লাস ওয়াই প্লাস পি জেড। এখানে কত? কিউ এক্স প্লাস 3y মাইনাস জেড, থ্রাইস এক্স প্লাস আর ওয়াই প্লাস জেড। আচ্ছা, তাহলে নর্মাল যে নির্ণায়ক সেটাই। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করো, গুণ মানে আমরা একবার অন্তরীকরণ করে দেবো। ওয়াই দিয়ে করলে এখানে 0 হবে, এখানে আর হবে, এখানে 0 হবে, তাহলে জাস্ট অনলি আর মাইনাস। এটা দিয়ে যদি এটা করি তাহলে জেড দিয়ে করলে 0 0 মাইনাস 1, এই যে। আচ্ছা, এবার মাইনাস জে নিই, জে নিলে এলেন বাদ, এটার সাথে এটা, তাহলে 3 0 0 মাইনাস, এটার সাথে এটা, তাহলে 0 0 পি। কে যদি নিই, কে এর সাপেক্ষে হচ্ছে, তাহলে এলেন বাদ, তাহলে এক্স দিয়ে এটাকে করতে হবে, তাহলে কিউ 0 0, তাহলে শুধু কিউ মাইনাস, এটা দিয়ে এটা করলে 0 1 0, মানে যেখানে ওয়াই নাই সেগুলো 0 হয়ে যাবে, 0 1 0, তাহলে 1। এখন ওরা বলছে অঘূর্ণনশীল হবে, অঘূর্ণনশীল হওয়ার শর্ত হচ্ছে যে এই মানটা 0 হইতে হবে, মানে আমাদের কার্ল 0 হইতে হবে। এখন যদি কখনো প্লাস মাইনাস টাইপের জিনিস, প্লাস মাইনাস টাইপের জিনিস সবাই মিলে পুরো সমীকরণকে 0 হইতে হয়, তাহলে প্রত্যেকটা পার্টসকে আলাদা আলাদা 0 হইতে হবে, একে আলাদা 0 হইতে হবে, একে আলাদা 0 হইতে হবে, একে আলাদা 0 হইতে হবে। কারণ কেউ একটা যদি 0 না হয়, টোটাল রেজাল্ট কিন্তু তুমি 0 পাবা না। তাহলে আই তো 0 হওয়া সম্ভব না, তাহলে 0টা হইতে হবে এই জায়গায়, তাহলে আর মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আর এর মান পাচ্ছি আমরা 1, এটা 0 হইতে হবে, 3 মাইনাস পি ইকুয়াল টু 0, তাহলে পি এর মান 3, কিউ মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে কিউ এর মান 1। এই যে পি কিউ আর 3 1 1 3 1 1, দেখো অঙ্ক সহজ, অঙ্ক সহজ কিন্তু একটু বড়। ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 3টি অক্ষর বরাবর উপাংশের মান, দ্যাট মিনস এটা বোঝাচ্ছে এক্স আই ওয়াই জে জেড কে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 3টি অক্ষ বরাবর উপাংশের মান উক্ত বিন্দুতে স্থানান্তরের না রে, স্থানাঙ্কের সমান, স্থানাঙ্কের সমান, এই যে স্থানাঙ্কের সমান। উক্ত ক্ষেত্রে ডাইভারজেন্স কত? এটা মুখস্থ রেখে দেওয়া উচিত। তাহলে ডাইভারজেন্স মানে কি? ডট গুণ আই এর সাথে আই, ডিডি এক্স এর সাথে এক্স, ডিডি এক্স এর সাথে এক্স, ডিডি ওয়াই এর সাথে ওয়াই, ডিডি জেড এর সাথে জেড, তাহলে 1 1 1, রেজাল্ট 3। অবস্থান ভেক্টর আর এর ডাইভারজেন্স হতো, অবস্থান ভেক্টর কোনটা? এই তো রে, এটা অবস্থান ভেক্টর এক্স আই ওয়াই জে জেড কে। তো এর যদি ডাইভারজেন্স বের করো তো এর মান 3 আসবে,
ডাইভারজেন্স 3 আসবে। আচ্ছা, একটা ভেক্টর দেওয়া আছে, বিশাল ভেক্টর, এটা কেমন? এটা তো ভেক্টর রাশি, হয় এটা ডাইভারজেন্স 0, কার্ল 0, এরকম কিছু একটা করতে হবে, করে দেখতে হবে। তো যদি আমরা ডেল নিই, ডেল মানে হচ্ছে ডিডিএক্স আই ডিডিওয়াই জে ডিডিজেড কে, আমরা ডট গুণ করে দিই, কি হয়? ডট গুণ যদি করি তাহলে এটা আই এর সাথে আই, তাহলে এক্স দিয়ে এটাকে অন্তরীকরণ করতে হবে, তারপর ওয়াই দিয়ে এটাকে অন্তরীকরণ করতে হবে, জেড দিয়ে এটাকে অন্তরীকরণ করতে হবে। খেয়াল করছো কত বড় ফাংশন, কিন্তু মজার বিষয় পুরো ফাংশনেই এক্স নাই। তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো এক্স নাই, তাহলে রেজাল্ট কী হয়ে যাবে? ডট গুণ করা মানে এর আই সহগের সাথে এর আই সহগ, তাহলে এটা দিয়ে এটা আমরা গুণ করছি, তাহলে এক্স দিয়ে যদি অন্তরীকরণ করে 0 হবে। এখানে আবার জে এর সাথে জে, এখানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ 0 হয়ে যাবে, জেড এর সাপেক্ষে 0 হয়ে যাবে, তাহলে 0। ডাইভারজেন্স 0, ডাইভারজেন্স 0 মানে সলিনয়েডাল, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে সলিনয়েডাল। প্লাস হইলে অভিসারী, মাইনাস হইলে অপসারী বলতাম, আর অ্যাট এ টাইম অভিসারী সলিনয়েডাল হতে পারে না। তাহলে এটা হচ্ছে আমাদের সলিনয়েডাল। ওকে, আর নাই। তো আমাদের ভেক্টর অধ্যায় শেষ। আমি যে কটা ম্যাথ করাইলাম এই ম্যাথগুলো যদি সুন্দর করে সাজায় নাও, ইনশাল্লাহ তোমরা এই ম্যাথগুলো থেকেই অ্যান্সার করতে পারবে। আজকে ক্লাস এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী চ্যাপ্টার 4 এর ক্লাসে।